আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মূলত চলে এসেছি অন্যরকম পাঠশালার পক্ষ থেকে কেমিস্ট্রি ক্লাস নিয়ে। সো আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসে আলোচনা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় ২ গুণগত রসায়ন নিয়ে। সো তোমাদের সাথে এই পুরো অধ্যায় জুড়ে আমি থাকছি মোহাম্মদ সামির রহমান। পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো এই অধ্যায়টা সম্বন্ধে যদি আমি একটু ক্লাসটা শুরু করার আগে কিছু বলে নিই। গুণগত রসায়ন হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের 2nd চ্যাপ্টার। এর আগে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টা আছে। এবং আমি যদি বলি এই অধ্যায়ের গুরুত্ব খুবই বেশি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পার্সপেক্টিভে। এটা যদি বলি এটা কিন্তু এমন একটা অধ্যায় যেখানে তোমার একই সাথে এমসিকিউ এবং সিকিউ এবং মনে করো তুমি যদি বলো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে, তোমার এখানে কিন্তু মুখস্থ করার মতো জিনিসপত্র আছে, আবার কিন্তু বুঝে পড়ার মতো জিনিসপত্র আছে। বলতে গেলে চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানে সবকিছুরই একটা পারফেক্ট কম্বিনেশন পাওয়া যায়। ইভেন আমি যদি তোমাকে বলি এই অধ্যায়ের লেকচার সিকোয়েন্স যদি দেখাই আমি একটু, আমরা মূলত অধ্যায়টাকে আলোচনার সুবিধার্থে 18টা লেকচারে ভাগ করছি। এবং এই যে 18টা লেকচার, এই 18টা লেকচারের শুরুটা দেখো একদম শুরুটা হয়েছে খুবই বেসিক জিনিস থেকে। চ্যাপ্টারের সিকোয়েন্স তুমি দেখলে বুঝতে পারবে চ্যাপ্টারটা কতটা ভালোভাবে ওয়েল ডিজাইনড একটা চ্যাপ্টার। আলোচনা শুরু হয় পরমাণু থেকে। পরমাণুর পরে আমরা আলোচনা করব যে পরমাণুর ভিতরে মনে করো এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন মূল কণিকাগুলা, সেগুলো নিয়ে আলোচনা প্রথমে করবো আমরা আজকের ক্লাসে। এরপর আমরা দেখবো এই যে পরমাণুর মডেলগুলো কিভাবে আবিষ্কার করা হয়েছে, সায়েন্টিস্টরা কিভাবে চিন্তা করছে যে পরমাণু মডেলটা কিভাবে হতে পারে না হতে পারে। এরপর দেখো এই যে পরমাণুর মডেলটা যখন এস্টাবলিশড হয়ে গেল, এরপরে আমরা দেখব যে একটা নির্দিষ্ট পরমাণুর মধ্যে একটা নির্দিষ্ট ইলেকট্রন কোন বেগে ঘুরতেছে, ওর ব্যাসার্ধটা কতটুকু, তারপরে তার এনার্জি কতটুকু, এইসব জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। এবং এরপরে দেখো আমাদের এই যে তুমি একটা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য বেগ, ব্যাসার্ধ, এনার্জি নির্ণয় করলা, এদের যে দেখো এর মধ্যে কিছু ঝামেলা ফেস করবা তুমি, যে অলওয়েজ এটা সবসময় আমাদের নর্মাল দুনিয়ার মতো ওয়ার্কআউট করে না। তখন ডি ব্রগলি সমীকরণ, অনিশ্চয়তা নীতি, বিভিন্ন ধরনের নীতি দিয়ে এগুলো আমরা ব্যাখ্যা করার ট্রাই করি। এবং আলটিমেটলি এই প্রথম 5 লেকচারে আমরা ট্রাই করি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন একটা পরমাণুর মধ্যে কেমন অবস্থায় আছে তার একটা ওয়েল ডিফাইন্ড একটা মানে সংজ্ঞা বলো বা রিপ্রেজেন্টেশন দেখানোর জন্য। এরপরে আমরা চলে যাই কোয়ান্টাম সংখ্যায়। কোয়ান্টাম সংখ্যা 2টা লেকচারে আমরা আলোচনা করি। এরপর দেখো ইলেকট্রন বিন্যাস, এরপরে তড়িৎচুম্বকীয় বর্ণালী, এরপর আমাদের দ্রাব্যতা, অ্যান্ড আস্তে আস্তে দেখো আয়ন শনাক্তকরণ, কেলাসন, এগুলো চলে আসে। তো বুঝতেই পারতেছো শুরুটা খুবই বেসিক দিয়ে হলেও আস্তে আস্তে আমাদের টপিকগুলো একটু হার্ড হয়ে যাবে। যে বর্ণালীতে তুমি গিয়ে দেখবা যে এই যে বিভিন্ন পরমাণু মডেল, এই যে প্রতিপ্রবাহ অনুপ্রবাহ হয় সেগুলো কেন হয়, তারপরে এই যে আমাদের দ্রব দ্রাবক নিয়ে তুমি খুবই ডিটেলসে জানতে পারবে যে কোনটা দ্রব হবে কোনটা দ্রাবক হবে, কখন অদক্ষেপ পড়বে কখন অদক্ষেপ পড়বে না, যেগুলো আমরা কিন্তু আমাদের বিগত ক্লাস 6, 7, 8, 9-এ কিছু জিনিস সম্বন্ধে জানি, যে একটা অদক্ষেপ কখন পড়ে, কখন সিলভার অদক্ষেপ পড়ে, কখন কি হয়, এগুলো কিন্তু হালকা আইডিয়া আছে। বাট এগুলো কেন হয় সেগুলো তুমি এখান থেকে জানতে পারবা। এরপরে দেখো এই যে আয়ন শনাক্তকরণ, কেলাসন, এগুলো হচ্ছে আমাদের যে অধ্যায়টার নাম, কি অধ্যায়টার নাম হচ্ছে গুণগত রসায়ন। ইংলিশে বললে এই অধ্যায়টা হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এই যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি মানে আমাদের দৈনন্দিন জীবনে গুণগত যে রসায়নের প্রয়োগটা, সেগুলো কিন্তু এই যে আয়ন শনাক্তকরণ, কেলাসন, এগুলোর মাধ্যমে হয়ে থাকে। আমাদের যে অয়েল রিফাইনিং হয়, বা একটা আমি যদি আমাদের বায়োলজির পার্সপেক্টিভ থেকে বলি যে একটা কোষের ভিতরে তোমার অনেক টাইপের অঙ্গাণু থাকে, তুমি জানো যে প্লাস্টিড থাকে, মাইক্রোকন্ড্রিয়া থাকে, ডিফারেন্ট টাইপের অঙ্গাণু থাকে। কিন্তু এই অঙ্গাণুগুলোকে কিভাবে আমরা আলাদা করতে পারি ক্রোমাটোগ্রাফির মাধ্যমে, দ্রাবক নিষ্কাশন কিভাবে করা হয়, কোনটা কখন ইউজ করি, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানতে পারবো। তো আজকে আমরা মূলত আলোচনাটা শুরু করবো আমাদের লেকচার 1 থেকে। আর আমাদের লেকচার 1-এ আমাদের আলোচনা হবে কি পরমাণু ও তার মূল কণিকা, আইসো যৌগসমূহ এবং তেজস্ক্রিয়তা, এইসব জিনিসগুলোকে নিয়ে আমরা বেসিক আলোচনা করবো। তো চলো আমাদের আলোচনা আজকে শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্টে আমরা ছবিটা দেখতে পারতেছি, এই ছবিটার দিকে একটু তাকাও। ছবিটায় আমরা কি দেখতে পাই? ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা চেয়ার বা একটা টেবিল বা যে কোনো একটা আসবাবপত্র নিয়ে সেটাকে ভাঙা শুরু করা হয়েছে। তো তুমি জাস্ট র্যান্ডম চিন্তা করো, তোমার কাছে যা আছে সামনে, তুমি জাস্ট র্যান্ডম যে কোনো একটা কিছু চিন্তা করে নাও। সেটা হতে পারে একটা ইট, হতে পারে একটা বই, হতে পারে একটা চেয়ার বা টেবিল, যে কোনো কিছু নিয়ে তুমি চিন্তা করো। তুমি ওইটাকে চিন্তা করো যে আমি এটাকে ছোট ছোট কণায় ভাঙবো, একদম ক্ষুদ্র পার্টিকেলসে নিয়ে যাব। তুমি মনে করো একটা টেবিল নিয়ে শুরু করলে, টেবিলটাকে তুমি যদি ভাঙো, তুমি তাহলে কি পাবা চিন্তা করো তো। তুমি টেবিলকে ভাঙা শুরু করলে তুমি বড় কাঠ পাবা। যেমন দেখো এই যে এই টেবিলটাকে যদি ভাঙো, তুমি বড় কিছু কাঠের পার্ট পাবা। এই যে কাঠগুলো, তুমি যখন এই কাঠগুলোকে আবার ভাঙবা, তুমি কিন্তু কাঠগুলোকে আস্তে আস্তে কাঠের ছোট টুকরা তৈরি হলো। দেখো কাঠের ছোট টুকরা তৈরি হলো। এখন তুমি যখন কাঠের ছোট টুকরাগুলোকে আরো ভাঙবা, তখন কি হলো, তোমার কাঠের গুঁড়ো তৈরি হলো। এই যে কাঠের গুঁড়ো তৈরি হলো, তুমি যদি এখন চিন্তা করো যে আমি জাস্ট একটা ছোট কাঠের গুঁড়ো, বা যেটাকে নর্মালি দেখো নর্মাল হাতে কিন্তু একটা কাঠের গুঁড়ো নিয়ে ভাঙা যায় না। সো এই কাঠের গুঁড়াটাকে নিয়ে তুমি যখন ভাঙার চেষ্টা করবা, তখন তুমি কি পাবা, তখন তুমি একদম ক্ষুদ্র যে কণিকায় দিকে থেমে যাওয়া, সেটাকে বলা হয় পরমাণু। সো রাদারফোর্ড, আমাদের যে রাদারফোর্ড পরমাণু মডেল বা বোর পরমাণু মডেলে আসার আগে আমরা কিন্তু সবার আগে ডাল্টন এবং ডেমোক্রিটাস এই জিনিসটাই বলছিল
তোমরা যারা জানো যে ডাল্টন সর্বপ্রথম বলছিল যে একটা জিনিসকে ভাঙতে ভাঙতে তুমি যখন ক্ষুদ্রতম কণিকায় চলে যাবে সেটাকে কি নাম দিয়েছিল? পরমাণু। সো এই যে একটা কণিকা একটা কোনো বস্তুকে ভাঙতে ভাঙতে আমরা যে পর্যায়ে গিয়ে থেমে যাই সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পরমাণু। সো পরমাণু জিনিসটা কি? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে পরমাণু জিনিসটা কি। সো আসো আমরা পরমাণু জিনিসটাকে নিয়ে একটু মানে ডিটেলসে বোঝার ট্রাই করি। সো ফার্স্টে আমরা পরমাণু জিনিসটাকে বোঝার ট্রাই করব। সো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে পরমাণু। সো আমি যদি একটু আমাদের বাংলা কথা মতো ভাঙার চেষ্টা করি, পরমাণু এই কথাটাকে আমরা যদি নর্মালে ভাঙি তাহলে কি হয় দেখো তো? পরমাণুকে ভাঙলে আমরা পাই পরম যে অণু। এখন কথা হচ্ছে পরম যে অণু। সো এই কথাটার মাধ্যমে কি আসছে? পরম যে অণু মানে যে কণিকাটাকে আর কখনো ভাঙা যায় না। আমাদের ডাল্টন এই কথাটাই বলছে যে কণিকাটাকে আর কখনো ভাঙা যায় না সেটাকে আমরা কি বলি? পরমাণু বলি। সো সে দেখছে যে আমি যদি একটা জিনিসকে ভাঙতে 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 পরমাণু পর্যায়ে নিয়ে আসি তাহলে ওই পরমাণুকে সে আর ভাঙতে পারে নাই, এবং ওই জায়গাটাকে সে বলছে পরম যে অণু, যে জিনিসটাকে কখনো ভাঙা যায় না। এই পরমাণুর ইংলিশটা কি দেখো? পরমাণুকে ইংলিশে বলা হয় অ্যাটম। পরমাণুকে ইংলিশে বলা হয় অ্যাটম। এই যে অ্যাটম কথাটা, এই অ্যাটম কথাটা কোত্থেকে আসে জানো? এই অ্যাটম কথাটা আসছে আমাদের একটা গ্রিক ওয়ার্ড অ্যাটোমস থেকে। মনে রাখবো এই যে অ্যাটোমস, এখানে একটু তোমাদেরকে বলে রাখি, এই যে অ্যাটোমস ওয়ার্ডটা, অ্যাটোমসটা কিন্তু একটা গ্রিক শব্দ। সো এরকম কোশ্চেন কিন্তু আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে যে অ্যাটোমস এটি কোন শব্দ, বা অ্যাটম কোন শব্দ। মনে রাখবা অ্যাটম কিন্তু একটা ইংলিশ শব্দ, বাট এই অ্যাটম শব্দটা আসছে গ্রিক অ্যাটোমস শব্দ থেকে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের, যে গ্রিক অ্যাটোমস থেকে অ্যাটম কথাটা আসছে, এবং এই অ্যাটোমস কথাটার মানে কি? যাকে কখনো ভাঙা যায় না। সো অ্যাটোমস কথাটার মানে কি? এটার মানে হচ্ছে যাকে কখনো ভাঙা যায় না, এক কথায় বলতে গেলে অবিভাজ্য। সো ওই দিক থেকে আমরা বলতে পারি পরমাণু বলতে আমরা তাকেই বুঝাই যাকে ভাঙা যায় না। ওকে, সো পরবর্তীতে দেখো, পরবর্তীতে আমাদের আরও ডিফারেন্ট আইডিয়া আসে যে না পরমাণুকে ভাঙা যায়, সেটা আমরা একটু পরে যাচ্ছি। বাট আপাতত আমাদের পরমাণুর নামকরণটা কীভাবে হয়েছিল দেখো? পরমাণুর নামকরণটা শুরু হয়েছিল এভাবে অ্যাটোমস থেকে, যে যাকে কখনো ভাঙা যায় না, বা একটা পরম সত্তা, একটা পরম সত্তা, এমন একটা সত্তা যেটাকে আর কখনো ভাঙা যায় না, বা অ্যাটোমস ওইটাই বলা যায়। সো জিনিসটা বুঝতে পারছি। দেখো ফার্স্টে একটা কাঠ নিচ্ছে এবং কাঠ ভাঙতে ভাঙতে তারা পরমাণু পর্যন্ত আসছে। তারা মনে করছে কি পরমাণুটা হচ্ছে বিলিয়ার্ড বলের মতো। বিলিয়ার্ড বল আমরা সবাই দেখছি, বিলিয়ার্ড হচ্ছে নিরেট একটা বল, লোহার একটা নিরেট বল। মানে ডাল্টন, ডেমোক্রিটাস তারা এই জিনিসটাই মনে করছে যে পরমাণু হচ্ছে বিলিয়ার্ড বলের মতো নিরেট একটা বস্তু যেটাকে আর কখনো ভাঙা যায় না, বা তুমি যদি এটাকে ভাঙো তাহলে এর কোনো আলাদা সত্তা পাবা না, মানে এটা আর কোনো অন্য সত্তা থাকবে না। সো পরবর্তীতে দেখা গেল যে না, পরমাণু এরকম নিরেট কোনো বস্তু না, পরমাণুকেও ভাঙা যায়। সো ডাল্টনের এই যে কনসেপ্টটা যে পরমাণুকে ভাঙা যায় না, বা একটা কণিকাকে তুমি ভাঙতে ভাঙতে যখন পরমাণুতে আসবা তখন সে থেমে যাবে, এই কনসেপ্টটা অনেক দিন পর্যন্ত এস্টাবলিশ ছিল, অনেক সায়েন্টিস্টরা মেনেও নিয়েছিল। বাট কিছু কিছু সায়েন্টিস্ট এটার এক্সপেরিমেন্ট করতে করতে দেখলো না পরমাণুকেও ভাঙা যায়। তখন তারা কি পেলো? তারা খুবই যুগান্তকারী একটা আবিষ্কার করলো। সেটা তারা দেখলো যে একটা পরমাণুকে ভাঙলে আমরা 3টা কণিকা পাই। মানে পরমাণুকে ভাঙলে আসলে 3টা কণিকা না, আমরা 3 ধরনের কণিকা পাই। দেখো, সো পরমাণুকে তারা ভাঙলো, পরমাণুকে ভাঙলে ফার্স্ট অফ অল আমি একটু বেসিক নিয়ে আলোচনা করি, যে তারা দেখলো পরমাণুকে ভাঙলে আমাদের 3 ধরনের কণিকা পাওয়া যায়। তো সেই 3 ধরনের কণিকা কি কি দেখো? 3 ধরনের কণিকা হচ্ছে, ফার্স্টে হচ্ছে স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা বলে একটা কণিকা পাওয়া যায়, যেটা হচ্ছে সব ইসে থাকে। সো স্থায়ী কণিকা বলে একটা জিনিস আছে যেটা সকল পরমাণুকে ভাঙলে তুমি পাবা। তুমি মনে করো একটা লোহার পরমাণুকে ভাঙো তাহলে ওই স্থায়ী কণিকাগুলো পাবা, তুমি একটা সালফার পরমাণুকে ভাঙো তাহলে ওইটা পাবা, তুমি একটা ফসফরাসকে ভাঙো তাহলেও এদেরকে পাবাই। সো এদেরকে বলা হয় স্থায়ী কণিকা, বা ফান্ডামেন্টাল যে আমাদের যে ম্যাটার বলা যায় এগুলা। সো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, প্রত্যেকটা পরমাণুর মধ্যেই থাকবে। এরপরে সে দেখা গেলো এই স্থায়ী কণিকা বাদে আরেক টাইপের কণিকা পাওয়া যায়, তাদেরকে বলা হয় কি? অস্থায়ী কণিকা। সো স্থায়ী কণিকার পরে কি আসলো? আমার অস্থায়ী কণিকা আসলো। সো অস্থায়ী কণিকা কারা? যারা তোমার একটা পরমাণুতে থাকতেও পারে নাও থাকতে পারে। ম্যান্ডেটরি না যে একটা পরমাণুতে থাকতে হবেই, থাকতেও পারে নাও থাকতে পারে। বুঝতে পারছো এটা? যে একটা পরমাণুর মধ্যে স্থায়ী কণিকা মানে ফান্ডামেন্টাল যে পার্টিকেলসগুলো, ফান্ডামেন্টাল পার্টিকেলস থাকাটা আবশ্যক। যদি ফান্ডামেন্টাল পার্টিকেলসের বা স্থায়ী কণিকার কোনো একটা অনুপস্থিত থাকে তাহলে বুঝতে হবে ওর মধ্যে পরমাণুর এই ক্যারেক্টারিস্টিক্স সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না। বাট অস্থায়ী কণিকা থাকতেও পারে, থাকলে ভালো, ওর কিছু মানে পরমাণুর কিছু এক্সট্রা প্রপার্টিসের মধ্যে ওরা কন্ট্রিবিউট করে, বাট না থাকলে অতটা সমস্যা হয় না, যেটা আমরা একটু পরে আমাদের জার্নিতেই দেখবো। আর এরপরে দেখো আমাদের 3 নম্বর কণিকাটা হচ্ছে কম্পোজিট কণিকা। সো কম্পোজিট কণিকাটা কি? কম্পোজিট কণিকা হচ্ছে একটু ভারী টাইপের কণিকা। সো এই কম্পোজিট এই ওয়ার্ডটা দ্বারা আমরা কি বুঝতে পারি বলতো? কম্পোজিট কণিকা আমি যদি ইংলিশে একটু বলি, কম্পোজিট পার্টিকেল। সো পার্টিকেলস হুইচ আর কম্পোজ অফ আদার পার্টিকেলস। সো তুমি সংজ্ঞা দ্বারাই বুঝতে পারছো এমন পার্টিকেলস বা এমন কণিকা যারা অন্যান্য কণিকার মিশ্রণ বা অন্যান্য কণিকার মিলিত হওয়ার মাধ্যমে তৈরি হয়। সো এরা নর্মালি দেখো, তুমি চিন্তা করো
স্থায়ী কণিকাগুলোকে দুই একটাকে নিয়ে তুমি যদি একটা বড় কণিকা বানাও তাহলে সেটা কি কম্পোজিট কণিকা, বুঝতে পারতেছি এই জিনিসটা আমরা, যে কম্পোজিট কণিকাটা নর্মাল কণিকার থেকে কিন্তু একটু ভারী হবে বা একটু বড় হবে। সো এই হচ্ছে আমাদের 3 টাইপের ফান্ডামেন্টাল কণিকা যেটা আমাদের একটা পরমাণুতে পাওয়া যায়। এবং আমরা এখান থেকে দেখেছি যে এই যে আমাদের স্থায়ী কণিকা কে, স্থায়ী কণিকা হচ্ছে আমাদের 3জন, স্থায়ী কণিকা আমাদের 3জন, সেটা কে, সেটা হচ্ছে আমাদের সবারই পরিচিত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই যে আমাদের ইলেকট্রন, তারপর আমাদের যে প্রোটন এবং আমাদের যে নিউট্রন, এরা হচ্ছে আমাদের স্থায়ী কণিকা। তো আসো আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করি। এইটাই ছিল আমাদের প্রথম দিকের রিক্যাপ। সেটা হচ্ছে যে একটা পরমাণু মানে একটা কোনো বড় একটা বস্তুকে ভাঙলে আমরা কি পাই, একটা বড় বস্তুকে ভাঙলে আমরা ছোট টুকরা পাই এবং আস্তে আস্তে এটাকে যদি আরও ভাঙতে থাকে মানে পর্যায়ক্রমিক ভাঙনের মাধ্যমে যাও তখন তুমি কি পাবা, একটা এমন একটা সত্তা পাবা বা এমন একটা কণিকা পাবা যেটাকে আর কখনো ভাঙা যায় না। তো ডাল্টন, ডেমোক্রিটাস তাদের আমলে তারা এইটাকেই ধরে নিয়েছিল, এটাই হচ্ছে একদম শেষ পর্যায়ে ভাঙার, যেটাকে আর কখনো ভাঙা যাবে না। সো তাদের আইডিয়াটাকে তোমাদের সাথে আমি একটিভাবে শেয়ার করতে পারি। দেখো তারা জিনিসটা চিন্তা করছিল এমনভাবে যে মনে করো একটা বস্তু হচ্ছে 1, তো তুমি যদি 1কে 2 ভাগ করো তাহলে কি হবে বলো তো, 1কে 2 ভাগ করলে কিন্তু হয় হাফ, এই হাফকে 2 ভাগ করলে কি হয় বলো তো 1/4, 1/4কে 2 ভাগ করলে হয় 1/8, এরপরে যদি তুমি পর্যায়ক্রমিক চলতে থাকো 1/16, 1/32, 1/64, এরকম করতে করতে দেখো তুমি ভাঙতে 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 পর্যায়ক্রমে ভাঙতে থাকলা, একটা পর্যায়ে তুমি গিয়ে কি এমন একটা নাম্বার পাবা না যে 1/∞, মনে করো ভাঙতে ভাঙতে 1/∞, এখন 1/∞ হলে কি হয় 0 হয়ে যায় কিন্তু। তো তারা চিন্তা করছে এমনই যে এই যে নিচের সংখ্যাটা মানে তুমি যদি ভাঙতেছো বারবার যে ভাঙছো একটা জিনিসটাকে, এই নাম্বারটাকে একটা পর্যায়ে গিয়ে তোমার থামাতে হবে এবং ওই যে পর্যায়ে গিয়ে তারা এটাকে থামিয়ে দিয়েছিল সেটা কি তারা বলে দিয়েছিল পরমাণু। পরবর্তীতে বিভিন্ন সায়েন্টিস্ট, যেমন আমি যদি বলি কিছু সায়েন্টিস্টের নাম বলি, যে বিজ্ঞানী গোল্ডস্টেইন, তারপর জে থমসন, তারপর রাদারফোর্ড, বোর, এরকম ডিফারেন্ট সায়েন্টিস্টরা এসে দেখলো না পরমাণুকেও ভাঙা যায়, পরমাণুকে ভাঙলে আমরা কি পাই 3 ধরনের কণিকা পাই, একটা হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা। এরপর হচ্ছে ইলেকট্রন, স্থায়ী কণিকা কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অস্থায়ী কণিকা কি গ্লুয়ন, মেসন, পাইয়ন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অস্থায়ী কণিকা আছে। আর আমাদের কম্পোজিট কণিকাটা কি সেটা একটু বলে রাখি, কম্পোজিট কণিকা হচ্ছে আমাদের আলফা কণা। সো আমি আপাতত এভাবে লিখলাম যে আলফা কণা আর হচ্ছে ডিউটেরিয়াম। সো আলফা কণাটা আপাতত লিখে রাখি, আলফা কণাটা কি, আলফা কণাটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। সো আলফা কণাটা হচ্ছে একটা কম্পোজিট কণিকা, এটা সম্বন্ধে আমি একটু পরে ডিটেলসে আলোচনা করবো, প্রত্যেকটা নিয়ে আমরা একটু পরে ডিটেলসে আলোচনা করবো। সো এটা ছিল একদম বেসিক কনসেপ্ট যার মাধ্যমে আমাদের পরমাণু বলো বা গুণগত রসায়নের যাত্রাটা শুরু হয়। সো এখন আসো আমরা একটু এগুলো ডিটেলসে দেখে নিই। এই দেখো এই যে একটু আগে আমি বললাম আমরা এতক্ষণ যেসব কণিকাগুলোকে নিয়ে আলোচনা করেছি, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা ছাড়াও পরমাণুতে আরো কয় ধরনের কণিকা থাকে দেখো, পরমাণুতে আরো 2 ধরনের কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি স্থায়ী মূল কণিকা। এদেরকে কি বলা হয়, স্থায়ী মূল কণিকা। মনে রাখবা এরা পরমাণুর স্থায়ী কণিকা, একটা যে পরমাণুকে তুমি ভাঙো না কেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবাই, অ্যাপার্ট ফ্রম হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা একটু পরে বলতেছি। হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে। সো এরপরে কি দেখো অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা কি, যে কণিকা কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে। তুমি খেয়াল করতে পারছো কিন্তু অল্প সময়ের জন্য অবস্থান করে, মানে দীর্ঘস্থায়ী কোথাও থাকে না এরা। সো তাদেরকে কি বলা হয়, অস্থায়ী কণিকা। এবং অস্থায়ী কণিকার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমাদের কিন্তু প্রতি বছরই লাগে, সেটা হচ্ছে অস্থায়ী কণিকার সংখ্যা কিন্তু কম বেশি প্রায় 100টা। ওকে, যদি তোমাকে কোনো কোশ্চেন করে যে অস্থায়ী কণিকা কয়টা, কম বেশি 100টা হতে পারে। সো এর কারণে কিন্তু তোমার এই অস্থায়ী কণিকার মধ্যে হারিয়ে যাওয়ার একটা খুবই ভালো পসিবিলিটি থাকতে পারে। তো এর জন্য আমি যেটা বলবো, মনে রাখবা অলওয়েজ আমরা স্থায়ী কণিকাটা আর কম্পোজিট কণিকাগুলোকে মুখস্থ রাখার ট্রাই করব। এর বাইরে যত ধরনের কণিকা আসবে সেগুলো হবে কি, সেগুলো সবাই হবে আমাদের অস্থায়ী কণিকা। তো স্থায়ী কণিকা কি আমাদের 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণিকা একটু পরে আসি। আর কম্পোজিট কণিকা কি তোমাদের একটু আগে বলে আসে, যে কম্পোজিট, ইংলিশ নামটা চিন্তা করো, কম্পোজিট, particles that are composed of another particles that is called composite particles. সো কম্পোজিট পার্টিকেলসগুলো কি হয়, নর্মালি স্থায়ী এবং অস্থায়ী অনেকগুলো পার্টিকেলসের কম্বিনেশন হয়, এর কারণে এরা নর্মালের থেকে একটু ভারী হয়, নর্মালের থেকে একটু বড় হয়। সো দেখো পরমাণুতে অনেক সময় অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা পাওয়া যায়। সো খেয়াল করছি যে একটু আগে বলেছি যে এরা কম্পোস্ট অফ অ্যানাদার পার্টিকেলস। সো যখন 2 বা ততোধিক পার্টিকেলসকে একসাথে কম্পোজ করবা তখন এরা কি কিছুটা ভারী হয়ে যাবে। সো এরা কিছুটা ভারীও হয়, কিছুটা বড়ও হয়। সো যে জিনিসটা ভারী সেই জিনিসটা একটু বড় হবেই। সো এদেরকে আমরা কম্পোজিট কণিকা বলতে পারি। কম্পোজিট কণিকার উদাহরণ কি কি আছে আমরা দেখো, উদাহরণ হচ্ছে ডিউটেরন।
এটা একটু খেয়াল রাখবা, এই যে ডিউটেরন, এই ডিউটেরনটা আসছে কোত্থেকে? তোমরা আইসোটোপ পড়ে আসছো 9-10-এ। সো 9-10-এর আইসোটোপ বাদেও আমরা একটু পরে আইসোটোপস পড়বো, সেখানে তুমি দেখবা হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। তো হাইড্রোজেনের 3টা আইসোটোপের মধ্যে সেকেন্ড যে আইসোটোপটা সেটা হচ্ছে ডিউটেরিয়াম। আমাদের সেকেন্ড যে আইসোটোপ ডিউটেরিয়াম। সো তুমি যদি ডিউটেরিয়াম থেকে একটা ইলেকট্রন রিমুভ করো, সো দেখো এই যে আমাদের ডিউটেরিয়াম, একটু ডিউটেরিয়ামটা এঁকে দেখে তোমাদেরকে। ডিউটেরিয়ামটা আমরা কিছু এভাবে লিখি যে হাইড্রোজেন 1 2। সো এই যে ডিউটেরিয়াম, তুমি যদি ডিউটেরিয়াম থেকে একটা ইলেকট্রন মুভ করো, ডিউটেরিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দাও, সো এই হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম থেকে যদি আমরা একটা ইলেকট্রন বাদে, দেখো ডিউটেরিয়াম থেকে আমি একটা ইলেকট্রন বাদ দিলাম। ডিউটেরিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিলে কি হবে? যখন আমরা একটা ইলেকট্রন বাদ দেবো, সো ইলেকট্রন বাদ দিলে কি হয়? প্লাস চার্জ হয়। তাহলে এই যে কণিকাটা তার উপর একটা প্লাস চার্জ চলে আসবে। তাহলে তখন আমরা এটা কিভাবে লিখবো? এটাকে আমরা তখন লিখবো এভাবে যে হাইড্রোজেন 1 2 প্লাস। সো এই যে ডিউটেরিয়াম, এই যে ডিউটেরিয়াম দিয়ে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে সেটাকে আমরা কি বলি? ডিউটেরন কণা। বা এই যে তুমি এখানে সিম্বলটাও দেখতে পাচ্ছ। সো বুঝতে পারছি আমরা। অনেক সময় কিন্তু দেখো আমাদের যদি অপশন দেয় যে নিচের কোনটি কম্পোজিট কণিকা, তোমাকে ডিউটেরিয়ামও দিল ডিউটেরনও দিল, তখন কিন্তু আমাদের একটু হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে যে আচ্ছা আমি কি ডিউটেরিয়াম পড়ছিলাম নাকি ডিউটেরন পড়ছিলাম, কোনটার সংকেত কোনটা, হারিয়ে যাচ্ছে একটু। সো মনে রাখবা ডিউটেরিয়াম হচ্ছে এই যে হাইড্রোজেন 1 2 বা একটা নিউট্রন থাকে যে হাইড্রোজেনে সেটা, আর যখন এটা একটা ইলেকট্রন ত্যাগ করবে সেটাকে আমরা বলবো ডিউটেরন। আর এরপরে দেখো আলফা কণা। সো আলফা কণাটা কি? আলফা কণাটা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস। এটা আমরা একটু মনে রাখতে পারি চাইলে যে আলফা কণাটা হচ্ছে কি? আলফা কণাটা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম নিউক্লিয়াস যেটা, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা আলফা কণা বলতে পারি। সো এই দেখো কম্পোজিট কণিকা আমরা কি কি শিখলাম? ডিউটেরন আর আলফা কণা, এই দুইটাই নর্মালি বেশ আমাদের কমন। আর স্থায়ী কণিকা কি কি? ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই বাইরা, এই যে মানে স্থায়ী ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং কম্পোজিট ডিউটেরন এবং আলফা কণা, এদের বাহিরে যত ধরনের কণিকা তুমি পাবা, মেসন বলো, পাইয়ন বলো, গ্লুয়ন বলো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, হিগস বোসন, যত ধরনের কণিকা সবগুলোকে আমরা কার আন্ডারে ফেলবো? সবগুলো হচ্ছে আমাদের অস্থায়ী কণিকা। বুঝতে পারছি? তাহলে স্থায়ী কণিকা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস, যে পার্টিকেলসগুলো একটা পরমাণুতে অলওয়েজ প্রেজেন্ট থাকবে, বা যারা না থাকলে পরমাণু তার স্বাভাবিক সত্তা হারিয়ে ফেলবে, তারা হচ্ছে আমাদের স্থায়ী কণা বা ফান্ডামেন্টাল পার্টিকেলস। এরপরে আসে অস্থায়ী কণিকা, যারা খুবই স্বল্প সময়ের জন্য একটা পরমাণুতে অবস্থান করে। এরা হচ্ছে 100 টাইপসের হতে পারে, মানে প্লাস মাইনাস 100 টাইপসের হতে পারে। মেজন, পজিট্রন, পাইয়ন, এরকম ডিফারেন্ট আছে, গ্লুয়ন আছে, অনেক কিছু আছে, এগুলো একটু পরে দেখবো যে কোনটার কাজ কি হতে পারে আমাদের। আর কম্পোজিট কণিকা কি? যখন ডিফারেন্ট পার্টিকেলস কম্পোজ হয়ে বা একসাথে হয়ে একটা বড় পার্টিকেলস এবং ভারী পার্টিকেলস তৈরি করে, সেটাকে আমরা কি বলি? কম্পোজিট পার্টিকেল, যার উদাহরণ হচ্ছে ডিউটেরন এবং আলফা কণা। সো এখন আসো তোমাদেরকে আমি আরেকটু ইলাবোরেট বলে যাই যে এই যে আমাদের কি বলা হয়, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এদেরকে যদি আমরা একটু নিয়ে আলোচনা করি, এই ইলেকট্রন প্রোটন নিউট্রনকেও আবার ভাঙা যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রনকেও ভাঙা যায়। এবং আমরা দেখেছি যে তুমি যদি এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রনকে ভাঙা যায় না, মেইন কথা হচ্ছে দুইটা জিনিসকে ভাঙা যায়, সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনকেও আমরা আলাদা ভাঙতে পারি। সো প্রোটন আর নিউট্রনকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাই? কোয়ার্ক পাই। সো প্রোটন এবং নিউট্রন এরা দুইজন মিলে আমাদের কি নিউক্লিয়াস গঠন করে। সো প্রোটন অ্যান্ড নিউট্রন এদেরকে আমরা আরও ভাঙতে পারি। তো যখন আমরা প্রোটন এবং নিউট্রনকে ভাঙবো তখন আমরা কি পাবো জানো? প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আমরা যে কণিকাগুলোকে পাই সেগুলোকে বলা হয় কোয়ার্ক। সো এখন তোমরা বলতে পারো যে ভাই কোয়ার্ক কি? কোয়ার্ক হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা কণিকা। এদেরকে আবার আমরা অস্থায়ী কণিকার আন্ডারেও ফেলতে পারি। সো ওইদিকে না যেয়ে আমরা কোয়ার্ক সম্বন্ধে জানার চেষ্টা করি। কোয়ার্ক নর্মালি একটা ফান্ডামেন্টাল পার্টিকেল। দেখো এদেরকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। কোয়ার্ক এদেরকে বলা হয় কি? সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেলটা কি? নর্মালি যেসব পার্টিকেলসগুলো আমাদের অ্যাটম ফর্ম করে সেগুলোকে বলা হয় অ্যাটমিক পার্টিকেল। দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা মিলে কি আমার পরমাণু বা অ্যাটমটা ফর্ম করেছিল। সো এদেরকে আমি কি বলতে পারি? এরা হচ্ছে অ্যাটমিক পার্টিকেলস। আর এই যে অ্যাটমিক পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে যারা ফর্ম করে, যারা মিলে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে বানায়, এদেরকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেলস। সো সাব অ্যাটমিক পার্টিকেল হচ্ছে একটা কোয়ার্ক। সো মূলত কোয়ার্ক এবং গ্লুয়ন দুইজন মিলে আমার মূলত পরমাণুর প্রোটন এবং নিউট্রন এই দুইটাকে গঠন করে থাকে। সো কোয়ার্কের মধ্যে 6 টাইপের কোয়ার্কস হয়, বাট 6 টাইপের আমাদের দরকার হবে না, আমরা মূলত 2 টাইপের কোয়ার্কস মনে রাখবো। সো মনে রাখবো একটা হচ্ছে আমাদের আপ কোয়ার্ক, আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। এই দুইটা মনে রাখবো একটু। জাস্ট আমি দেখাচ্ছি যে প্রোটন আর নিউট্রন কিভাবে আসছে। সো আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক এই দুইটা জিনিস মনে রাখবো। এই দুইটা জিনিস দিয়ে আমাদের মূলত প্রোটন এবং নিউট্রন গঠিত হয়। সো আপ কোয়ার্ক যেটা, সেটা চার্জটা কি হয় মনে রাখবো? সেটা চার্জ হয় আমাদের +3/2। এটার চার্জ হচ্ছে +3/2, আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। সো এরা হচ্ছে, দেখো এরা হচ্ছে যেহেতু ফ্র্যাগমেন্ট, এরা আমি একটু আগে কি বলে আসছি দেখে, এরা হচ্ছে আমাদের সাব অ্যাটমিক ফ্র্যাগমেন্ট। সো সাব অ্যাটমিক ফ্র্যাগমেন্ট বা সাব অ্যাটমিক পার্টিকেল হওয়ার কারণে এদের চার্জটা তোমার
কি বলা হয় পার্শিয়াল চার্জড হয়। সো পার্শিয়াল চার্জ হওয়ার ফলে এরা মূলত এরকম থাকে। আচ্ছা একটু উল্টো হয়ে গেছে আমাদের মেবি, সো এটা আমি একটু ঠিক করে দেখো, এটা 3/2 না 2/3 হবে। সো এটা হচ্ছে 2/3, একটু কারেক্ট করে নিই। সো আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। এখন দেখো আমাদের কোনটা কি দ্বারা গঠিত হয়, আমরা কোনটা কি দ্বারা গঠিত করতে পারি সেটা। সো আমাদের যে একটা প্রোটন, আমাদের একটা প্রোটনের মধ্যে কি থাকে দেখো, একটা প্রোটনের মধ্যে আমাদের দুইটা আপ কোয়ার্ক থাকে, যেটা আমি 2u দ্বারা লিখলাম। একটা প্রোটনের মধ্যে দুইটা আপ কোয়ার্ক অ্যান্ড একটা ডাউন কোয়ার্ক থাকে। সো দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক যদি থাকে তাহলে দেখো তো প্রোটনের চার্জটা কি হয় আমাদের। এখন আসলে প্রোটনের চার্জটা আমরা একটু চিন্তা করি, দুইটা আপ কোয়ার্ক, তাহলে +2/2, দুইটা লিখি, এই যে +2/3 আর একটা ডাউন কোয়ার্ক -1/3। যদি আমরা এটাকে একটু ইলাবোরেটলি চিন্তা করি তাহলে কি 4 - 1 / 3 = 3/3 কিন্তু আমরা বলতে পারি এর চার্জ কি হয় +1। সো বুঝতে পারছো যে আমাদের যে প্রোটনের চার্জ +1 কুলম্ব বা কিভাবে 1 হয়েছে, এটা এভাবে আসছে নর্মালি। আর যদি তুমি চিন্তা করো নিউট্রনের পার্সপেক্টিভ, সো নিউট্রনেরটা তোমরা বের করে ফেলো চাইলে, আসো আমরা একসাথে বের করি। যে প্রোটনেরটা তো বের করলাম ভাইয়া, এটা কিন্তু আপেক্ষিক আন্ডারে বলতেছি আমি। সো নিউট্রনের আপেক্ষিক চার্জটা কি বলা যায়, নিউট্রন হচ্ছে তোমার একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্ক মিলে হয় আমাদের নিউট্রন। সো একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্ক মিলে যদি নিউট্রন হয় তাহলে আসে এখন যোগ করি আমরা, তাহলে একটা আপ কোয়ার্ক সেটা কি +2/3 আর -1/3 সো এটাকে যদি তুমি যোগ করো তাহলে দেখবে এটার অ্যান্সার আসবে তোমার 0। সো এর কারণে কিন্তু দেখছো আমাদের নিউট্রনের যে চার্জ সেটা 0 হয়। এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই কোয়ার্কগুলোকে ধরে রাখা কিভাবে। মনে রাখবা এই যে কোয়ার্ক, এই যে অস্থায়ী কণিকার মধ্যে একটা জিনিস বলছিলাম তোমাকে, মেজন, পাইন, গ্লুয়ন নামে একটা কণিকা থাকে। এই জিনিসটা একটু তোমরা মনে রাখতে পারো চাইলে, যে আমাদের একটা স্পেশাল কণিকা থাকে, অস্থায়ী কণিকা, যেটাকে আমরা বলি গ্লুয়ন। এই গ্লুয়ন কণিকাটার একটা বড় মানে রোল আছে পরমাণুতে। গ্লুয়ন কণিকাটার মেইন রোলটা কি জানো, এই যে কোয়ার্কগুলো থাকে না, কোয়ার্কগুলোকে ধরে রাখতে সাহায্য করে। এই জন্য গ্লুর মতো কাজ করে কিছুটা, এরা কি করে কোয়ার্ককে ধরে রাখে। সো কোয়ার্ককে ধরে রাখলে কি হয় মূলত, এরা যদি কোয়ার্ককে ধরে রেখে, সো দেখো একটু লিখে নিই এটা। সো গ্লুয়নের কাজটা কি, গ্লুয়নের কাজ হচ্ছে আমাদের কোয়ার্ককে ধরে রাখা। সো কোয়ার্ককে ধরে রাখলে কি হয় মেইন মূলত, কোয়ার্ককে যদি ধরে রাখে তাহলে কিন্তু আমাদের প্রোটন এবং নিউট্রন এদেরকে ফর্ম করতে সাহায্য করে। সো আমরা এর মাধ্যমে একটা আইডিয়া পেলাম যে আমাদের এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা আসলে কি দ্বারা তৈরি হয়, একদম ডিটেলসে গিয়ে আলোচনা করলাম যে একটা প্রোটন বা একটা নিউট্রন এরা তৈরি হয় কোয়ার্ক দ্বারা। কোয়ার্ক 6 টাইপের হয় নর্মালি, এর মধ্যে দুইটা হচ্ছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। এছাড়াও কি আছে, এছাড়াও টপ কোয়ার্ক আছে, বটম কোয়ার্ক আছে, তারপরে চার্ম কোয়ার্ক আছে, এরকম ডিফারেন্ট টাইপের মোট 6 টাইপের কোয়ার্ক পাওয়া গেছে এখন পর্যন্ত। সো আমাদের নিউট্রন এবং প্রোটন ফর্ম করার জন্য দরকার আপ অ্যান্ড ডাউন এই দুইটা, এবং এদের কোন কম্বিনেশনে যুক্ত হয় সেটাও দেখতে পাচ্ছি। 2 আপ + 1 ডাউন = প্রোটন, আর 1 আপ + 2 ডাউন = নিউট্রন। এগুলো তোমাদের লাগবে না মানে আপাতত এইচএসসি পড়াশোনার জন্য, বাট চাইলে জেনে রাখতে পারো কেউ যদি এক্সট্রা একটু জেনে রাখতে পারো। আমরা আমাদের এই ক্লাসগুলোতে ট্রাই করব একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স যতটুকু যাওয়া পসিবল, একটা কনসেপ্টের যতটুকু ডিপ ডাউন যাওয়া পসিবল সবটুকু আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করার ট্রাই করব। এবং এখানে আমরা দেখলাম যে এই যে কোয়ার্কগুলোকে ধরে রাখতে সাহায্য করে কে, আমাদের গ্লুয়ন। এবং এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যে এই যে দেখো গ্লুয়ন যেমন আমার কোয়ার্কগুলোকে ধরে রাখে, সেম অ্যাজ আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে নিউট্রনের কিন্তু একটা ভালো অ্যাবিলিটি আছে। নিউট্রনের মেইন কাজটাই হচ্ছে তোমার প্রোটনটাকে ধরে রাখা। তুমি যদি একটু চিন্তা করো এভাবে, তোমাকে আমি একটা চিত্র এঁকে দেখাই। এই মনে করো, হ্যাঁ এই মনে করো একটা নিউক্লিয়াস। সেই হচ্ছে একটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, দেখো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে আমাদের একটা কক্ষপথ আছে। এই দেখো একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের কেন্দ্রে একটা কক্ষপথ। এই কক্ষপথে মনে করো আমার একটা ইলেকট্রন আছে। সো এই কক্ষপথ ইলেকট্রন মনে করো এটা, এই হচ্ছে আমার ইলেকট্রনের কক্ষপথটা, সরি কক্ষপথ ইলেকট্রনটা। সো এই যে আমার কক্ষপথ ইলেকট্রনটা, তোমাকে যদি আমি এটা বলি, এই কক্ষপথের যে ইলেকট্রনটা আছে না আমার, এই ইলেকট্রনটা কোন চার্জে চার্জ, তুমি বলো তো। এই ইলেকট্রনটা অবশ্যই নেগেটিভলি চার্জ। সো এই ইলেকট্রনটা হচ্ছে আমার নেগেটিভলি চার্জ, আমি এর উপর একটা নেগেটিভ সাইন দিয়ে দিলাম। আর এই যে আমার নিউক্লিয়াসের মধ্যে কি আছে, মনে করো প্রোটন আছে। সো এই যে নিউক্লিয়াসের মধ্যে যদি আমার প্রোটন থাকে, এই যে মনে করো আমি প্রোটন আঁকলাম কয়েকটা, মনে করো আমি 3টা প্রোটন আঁকলাম। সো এই প্রোটনগুলো কি ধনাত্মক চার্জ। সো ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ কি একে অপরকে অলওয়েজ আকর্ষণ করতে থাকে। এই যে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জের আকর্ষণ, যখন তোমার দেখো পরমাণুতে ইলেকট্রন বাড়তে থাকে বা পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, ইলেকট্রন প্রোটনও বাড়তে থাকে। এই যে বাড়তি ইলেকট্রন প্রোটনের কারণে
কন্টিনিউয়াস ইলেকট্রন ঘুরতেছে এবং এরা কিন্তু প্রোটনটাকে টান দেয় বাইরের দিকে। প্রোটন কেন বের হয় না, প্রোটন কেন নিউক্লিয়াস থেকে বের হয় না, এই কোশ্চেন আমাদের অনেকের মাথায় হয়তো অনেকবার আসছে যে ভাই প্রোটন কেন কখনো বের হয়ে যায় না। প্রোটন বের না হওয়ার একটা কারণ হলো প্রোটনের সাথে নিউট্রন থাকে। এই নিউট্রন প্রোটনকে একটা স্পেশাল বল দ্বারা ধরে রাখে, যে বলটার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এই জিনিসটা খেয়াল করবে, এখানে একটা বল থাকে, সেটাকে বলা হয় কি সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সো এই যে সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলের কারণে আমাদের কখনো একটা, আমাদের কি বলা যায়, সবল নিউক্লিয় বলের কারণে আমাদের নিউক্লিয়াস থেকে কখনো প্রোটন বের হয়ে যায় না। সো এই সবল নিউক্লিয় বল, এটা আমরা একটু পরে আরও ডিটেলসে দেখবো যে এই বলটার কাজ কি, কখন এই সবল নিউক্লিয় বলটা দুর্বল হয়ে যায়। এই বলটার সাথে আমাদের মেইন কানেকশন হচ্ছে তেজস্ক্রিয়তার। যখন তুমি একটু পরে তেজস্ক্রিয়তা টপিকটা আমরা কভার করবো, তখন তুমি দেখবে যে এই বলটা যত দুর্বল হবে পরমাণু থেকে, মানে পরমাণু নিউক্লিয়াসে তত তাড়াতাড়ি ভেঙে যাবে, যে জিনিসটাকে আমরা কি বলি, তেজস্ক্রিয়তা বলি। সো আগে থেকে একটু হিন্টস দিয়ে রাখলাম যে এই নিউট্রনটা মূলত কন্ট্রিবিউশনটা কি, নিউট্রনের কন্ট্রিবিউশন হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সাথে সবল নিউক্লিয় বলের মাধ্যমে প্রোটনটাকে একটা জায়গায় আটকিয়ে রাখা, যাতে ইলেকট্রনের, এই যখন দেখো ইলেকট্রন যখন টান দিবে তখন তো প্রোটন চলে যাবে। সো এরকম যদি হয় বড় বড় পরমাণু, মনে করো কার্বনের কাছে কয়টা, 6টা প্রোটন 6টা ইলেকট্রন আছে, যদি এমন এমন হয় যে প্রত্যেকটা ইলেকট্রন প্রোটনকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের মানে জগতে, আমাদের এই যে জগতে 118টা মৌল, 18টা মৌল 118টা মৌল থাকতোই না, তখন সব মৌল কি হয়ে যেত, সব মৌল হাইড্রোজেন হয়ে যেত যদি নিউট্রন না থাকতো। সো আমরা ফিল করতে পারতেছি নিউট্রনের গুরুত্বটা। নিউট্রন না থাকলে এই যে আমাদের পজিটিভ আর নেগেটিভ আকর্ষণের ফলে সবাই মিলে হাইড্রোজেন পরমাণু গঠন করে ফেলতো, তখন আর 118টা মানে এত বড় বড় পরমাণু হওয়ার কোনো চান্সই থাকতো না। সো আই গেস আমরা খুবই ডিটেলস এগুলো আলোচনা করতে পেরেছি, সামনে আরও ডিটেলস আলোচনা করবো আমরা। সো ফার্স্টে দেখো আমরা একটা আলোচনা করি আমাদের ইলেকট্রন নিয়ে। সো এখন আসি আমরা এই যে আমাদের পার্টিকেলসগুলো, অ্যাটমিক পার্টিকেলস যেগুলোকে আমরা বলি ইলেকট্রন প্রোটন নিউট্রন, যারা অ্যাটম গঠন করে বা পরমাণু গঠন করে, এগুলোর আবিষ্কার কিভাবে হলো। সর্বপ্রথম দেখো 1897 সালে স্যার জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করে। সো এখানে অনেক কিছু আমাদের নোট ডাউন করতে হবে, আসলে দেখি একটু। সো ফার্স্ট অফ অল আমাদের কোন জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে কত সালে আবিষ্কার করে। সো দেখো 1897, 1897 সালে আমাদের স্যার জে থমসন, কে আবিষ্কার করছে, স্যার জে থমসন, অনেক ইম্পর্টেন্ট একটা সায়েন্টিস্ট, এর নামটা তোমার অনেক লাগবে এই ইসে। স্যার জে থমসন কি করলো, সে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন অস্তিত্ব প্রমাণ করলো। পরীক্ষাটার নাম মনে রাখা লাগবে, ক্যাথোড রশ্মি পরীক্ষা। একটু পরে আমরা এর পরীক্ষাটাও দেখবো যে ক্যাথোড রশ্মি পরীক্ষাটা কিভাবে করছিল, বাট আপাতত নামটা মনে রাখো যে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে স্যার জে থমসন 1897 খ্রিস্টাব্দে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করছে। সো এই পরীক্ষায় যে ইলেকট্রনের অস্তিত্ব প্রবাহ করছে সেটা আমরা একটু পরেই দেখবো, আগে একটু ডিটেলসগুলো দেখে নিই। সে কি করছে, ঋণাত্মক আধান বিশিষ্ট ক্যাথোড রশ্মি নিছে, অ্যানোডের উপর নিক্ষেপ করছে, নিউক্লিয়াস হতে গেছে, এইসব নর্মাল কথাবার্তা। সো আসো আমরা একটু এর আগে স্ট্রাকচারটা দেখে নিই, স্ট্রাকচারটা আমাদের কি বলে। মানে এটা তো আমরা এখন তো স্টাবলিশড, এখন তো আমরা জানি যে পরমাণুতে কি হয়, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং নির্দিষ্ট কক্ষপথে কে থাকে, আমাদের ইলেকট্রন। বাট সায়েন্টিস্টরা তো আর জানতো না একদম শুরুতে, সময়ের শুরুতে, যখন এই যে পরমাণু সম্বন্ধে কেউ জানতো না যে কোথায় ইলেকট্রন, কোথায় প্রোটন, কোথায় নিউট্রন থাকে, তখন তারা কিভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলো বের করার ট্রাই করছে সেগুলো আমরা একটু দেখে আসি চলো। তো সায়েন্টিস্টদের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করব। সো ইলেকট্রন আবিষ্কার করার জন্য স্যার জে থমসন এমন একটা সেট আপ নিয়েছিল। স্যার জে থমসনের সেট আপটা একটু আমরা আলোচনা করি। দেখো স্যার জে থমসন করছিল কি, ফার্স্টে একটা গ্লাস নল নিয়েছে, মনে দেখো এই যে আমাদের এই যে কি বলা যায়, ক্যাপসুল শেপের যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কাঁচ নল। এই কাঁচ নলটা নেয়ার মাধ্যমে সে এখানে একটা ভ্যাকিউম পাম্প লাগিয়েছিল। খেয়াল করে যে এখানে একটা ভ্যাকিউম পাম্প আছে। তো এই যে ভ্যাকিউম পাম্পটার কাজ কি, ভ্যাকিউম পাম্পটার কাজ হচ্ছে ভিতর থেকে বায়ুর প্রেশারটাকে ম্যানেজ করা। সো এই ভ্যাকিউম পাম্পের মাধ্যমে সে এর মাঝে প্রেশার কত রাখছিল জানো, তার প্রেশার ছিল 10⁻³ মিলিমিটার পারদ। 10⁻³ মিলিমিটার পারদ মানে খুবই কম প্রেসারে সে এক্সপেরিমেন্টটা করছিল। সো এটা তোমার একটু মনে রাখা লাগবে যে এখানে সে একটা ভ্যাকিউম পাম্প ইউজ করছিল, একটা কাঁচ নল থেকে ভ্যাকিউমগুলো বের করে যাচ্ছে। মনে রাখবা তুমি যত একটা পাত্রে তুমি যত চাপ কমাবা, তুমি একটা পাত্রের চাপ যত কমাতে পারবা, ওই পাত্রের মধ্যে গ্যাস তত কমতে থাকবে। মানে এক কথায় বলতে গেলে একটা ভ্যাকিউম তৈরি করতে পারবা। ভ্যাকিউম জিনিসটা বুঝতে পারো তোমরা, ভ্যাকিউম মানে হচ্ছে বায়ু শূন্য একটা স্থান, ভ্যাকিউম পজিশন মানে একটা বায়ু শূন্য স্থান। কারণ তোমরা জানো যে এই যে আমি রুমটার মধ্যে আছি, এই রুমটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই রুমের মধ্যেও বায়ু আছে। সো
এই রুমটাকে বায়ুশূন্য করা মানে কি? বায়ুশূন্য করা এটাকে ইংলিশে বলা হয় ভ্যাকিউম স্পেস ক্রিয়েট করা। সো ভ্যাকিউম মানে হচ্ছে বায়ুশূন্য একটা জায়গা। সো এখানে আমরা কি করছি? একটা ভ্যাকিউম পাম্প ইউজ করছি ভিতর থেকে সব বায়ুগুলোকে বের করে দেওয়ার জন্য। অ্যান্ড সিস্টেমটা কি, যত প্রেশার কমাবো ভ্যাকিউম তত কম থাকবে। সো আমরা কি করলাম? একদম 10⁻³ মিলিমিটার পারদে নিয়ে গেলাম। সো এর ফলে কি হলো? এই যে এটা ভ্যাকিউম স্পেস হলো। এখন সে দুইটা পাত সেট করছে, দেখো এখানে সে দুইটা মেটালিক পাত ক্রিয়েট করছে, এটা একটা পাত, এটা একটা পাত, এবং এই পাতের সাথে দেখো দুই পাত্রে একটা ব্যাটারি কানেক্ট করছে। ব্যাটারির নেগেটিভ প্রান্তটা এখানে যুক্ত করছে। সো এই যে ক্যাথোড নেগেটিভ মানে ক্যাথোড যেটা নেগেটিভলি চার্জ, আর এখানে দেখো অ্যানোডটাকে এখানে যুক্ত করছে সে। সো দিস ইজ আওয়ার অ্যানোড, সো দিস ইজ আওয়ার অ্যানোড অ্যান্ড দিস ইজ আওয়ার ক্যাথোড। সো একটার সাথে পজিটিভ আর একটার সাথে নেগেটিভ দিছে। এরপরে সে করছে কি, সে এখানে খুবই বড় একটা ভোল্টেজ পার্থক্য দিচ্ছে। সো সে এখানে মনে করে এরকম যে 1000 ভোল্ট, মনে করো 1000 ভোল্ট বা 10,000 ভোল্ট চার্জ দিচ্ছে। সো অনেক বড় একটা বিভব পার্থক্য। তুমি যখন এত বড় একটা ভোল্টেজ ডিফারেন্স দিলা, তখন সে দেখলো যে, মনে করো তুমি যদি এখানে একটা অ্যামিটার দাও। সো অ্যামিটার সম্বন্ধে তো আমাদের সবারই আইডিয়া আছে, অ্যামিটার জিনিসটা কি। তুমি মনে করো এখানে একটা অ্যামিটার দিলা। সো অ্যামিটার দিলা, সো অ্যামিটার দেওয়ার ফলে তুমি দেখলা এখানে অ্যামিটারটা বিক্ষেপ দিচ্ছে। অ্যামিটার বিক্ষেপ দিচ্ছে মানে কি? অ্যামিটার বিক্ষেপ দিচ্ছে মানে হচ্ছে এখান থেকে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, বা সামহাউ তোমার নেগেটিভ আর পজিটিভ এক হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ কীভাবে এক হচ্ছে? তুমি একটু চিন্তা করে দেখো তো, এই যে নেগেটিভ আর পজিটিভের মাঝখানে এই যে পুরো একটা ফাঁকা জায়গা আছে না, তাহলে তবে সার্কিটটা তো কমপ্লিট হয় নাই। তোমরা জানো যে একটা, মনে করো একটা, তোমরা আমার বাসায় সবাই কিন্তু এক্সপেরিমেন্ট করে ফ্যান বা লাইট বানানোর ট্রাই করছি। সো আমরা দেখছি দুইটা তার যদি একদম না মিশে, মানে একটা ফুল সার্কেল না হয়, তাহলে কিন্তু সার্কিটটা কমপ্লিট হয় না, বাতিটা জ্বলে না বা ফ্যানটা চলে না। তাহলে এখানে অ্যামিটার কিভাবে বিক্ষেপ দিচ্ছে, মানে কিভাবে এখানে কারেন্ট সাপ্লাই হচ্ছে, তখন সে দেখলো যে ক্যাথোড থেকে কিছু একটা অ্যানোডের দিকে মুভ করে। সো সে মুভমেন্টটাকে সে ট্রেস করছে। তো আসো আমরা তার এই এক্সপেরিমেন্টটাকে একটা সিমুলেশনের মাধ্যমে দেখে আসি। সো আমাদের সিমুলেশনের মাধ্যমে আমরা এটা দেখে আসি। এই দেখো, সো এটা হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টের যে সেটআপটা, সেটা। সো সেটআপটা আমরা একটু দেখে পাচ্ছি। এই দেখো যে আমি তো ওটা জাস্ট একটু আইকে দেখাইছিলাম, এখন দেখো তোমরা একদম 3D-তে দেখতে পাচ্ছ। সো 3D-তে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। এই দেখো, এই হচ্ছে আমাদের সেই সেটআপটা। সো এই যে আমাদের ভ্যাকিউম পাম্পটার কাজ কি ছিল? এই যে কাঁচ নলটাকে সম্পূর্ণ খালি করে ফেলা। এবং এই দেখো, এই যে ভিতরে দেখতে পাচ্ছ অ্যানোড আর ক্যাথোড। এই যে দেখো এখানে অ্যানোড, এখানে ক্যাথোড, দুইটা সেটআপ করলাম আমরা। এরপরে এই দেখো, এই যে ভোল্টেজ জেনারেটর, এখানে দেখছো কত 10,000 ভোল্টেজ নিয়েছে, অনেক বেশি ভোল্টেজ নিয়েছে কিন্তু। সো এই যে এত ভোল্টেজ নিয়ে দেখো তুমি এক জায়গায় প্লাস দিছো, এক জায়গায় মাইনাস দিছো। সো এই ছিল তার স্ট্রাকচারটা। এখন সে দেখলো কি, যখন সে এই সেটআপটা স্ট্রাকচারটা বানালো, তখন সে দেখলো সামহাউ আমরা এখান থেকে কারেন্ট ফ্লো পাই। এখন কারেন্ট ফ্লোটা কোত্থেকে আসলো সেটা আমাদের বুঝতে হবে। কারেন্ট ফ্লোটা সে যেখান থেকে খেয়াল করলো, সেটা হচ্ছে আরেকটা সিমুলেশন চলে আসলো। এই দেখো, সো সে দেখলো যে এখানে এই টাইপের একটু কারেন্ট ফ্লো হচ্ছে। সো এই যে কারেন্ট ফ্লোটা কীভাবে হচ্ছে, সে দেখলো কিছু একটা আমার, এই দেখো, নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করতেছে। সে দেখলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমার কিছু একটা মুভ করতেছে। সো দেখো আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এটাকে সরিয়ে দেখি লাগলে। এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে সরিয়ে দেখলাম যে সে দেখলো দেখো নেগেটিভ থেকে পজিটিভের দিকে কিছু একটা মুভ করতেছে। তো সে চিন্তা করছে নেগেটিভের দিকে পজিটিভে মুভ করতেছে, এটা আসলে কি, এই কণিকাটা কি? মানে সেই কণিকাটাকে অনেকভাবে দেখছিল, সেটা আমরা পরে আসতেছি। সে দেখলো যদি আমি চার্জ দিই, দেখো সে দেখলো যে, আমি একটু উপর থেকে দেখি, সে দেখলো যদি আমরা চার্জ অ্যাপ্লাই করি, দেখো অলরেডি কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে কণিকাগুলো যাচ্ছে। এবং সে দেখলো যদি আমরা একটা কাজ করি, এখানে একটা তড়িৎ ক্ষেত্র দেই, মানে প্লাস মাইনাস দেই, তাহলে দেখা যায় এই কণাগুলো প্লাসের দিকে সরে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই যে তুমি দেখো, আবার এটাকে অফ করে দাও, আসো এটাকে আমরা অফ করে দিয়েছি। অফ করলে দেখছো, অফ করলে আবার সোজা চলে যাচ্ছে। তাহলে অফ করলে সোজা চলে যাচ্ছে। আমরা যদি এই যে যেদিকে যখন প্লাস দিই, প্লাসের দিকে সরে আসতেছেও। আবার দেখো প্লাসটাকে আমরা উল্টে দিই, দেখো প্লাসটাকে এবার দেখো, আগের বার কি ছিল, আগের বার প্লাসটা ছিল নিচের দিকে, আগের বার প্লাস নিচের দিকে, এবার প্লাসটাকে আমরা উপরে দিয়ে দিই। চলো, আচ্ছা এবার দেখলাম প্লাসটাকে উপরে দিয়ে দিলাম। তো যেদিকে আমরা প্লাস দিচ্ছি, প্লাসের দিকে সরে যাচ্ছে। তাহলে এখান থেকে সে একটা জিনিস আইডিয়া জেনারেট করলো যে, আচ্ছা এই যে কণিকাগুলো যারা আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করতেছে, যে তুমি দেখতে পাচ্ছ যে যারা আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করতেছে, এরা যদি আমি আরেকটা মানে প্লাস মাইনাস এনে দেই, তাহলে এরা পজিটিভের দিকে মুভ করা শুরু করে। তাহলে এই যে পজিটিভের দিকে মুভ করে কে? অবশ্যই নেগেটিভ। তাহলে সে এখান থেকে বললো যে এই যে কণিকাটা, সেটা অবশ্যই নেগেটিভলি চার্জড হবে। এবং সে আরও দেখলো যে তুমি যদি একটা ম্যাগনেট দাও, দেখো তুমি যদি এই সিস্টেম দেখো, তুমি যদি একটা ম্যাগনেট দাও, তখন দেখো এটা কি হয়, ম্যাগনেট দিলা, একটা ম্যাগনেট দিলে দেখো এটা ম্যাগনেটের যে বলরেখা, তড়িৎ মানে চৌম্বক ক্ষেত্রের অনুযায়ী কিন্তু বিক্ষেপ দেয়। মানে চৌম্বক ক্ষেত্র তুমি যদি চেঞ্জ করে দেখো, চৌম্বক ক্ষেত্রটাকে উল্টে দেয়। এই যে খেয়াল করছো আমরা আসলে কি করছি, দেখো এই যে আমাদের যে
এই যে নর্থ অ্যান্ড সাউথ এটা চেঞ্জ করছি। দেখো নর্থ সাউথ যেদিকে দিবা সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ দেয়। সো দেখো এটা হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ, এখন সাউথ অ্যান্ড নর্থ দেই তাহলে আবার উল্টে যাচ্ছে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট এর মাধ্যমে সে একটা জিনিস বুঝতে পারছে যে আসলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের কিছু একটা ঝামেলা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট রেস ডিফারেন্ট ডিফারেন্ট দিকে মুভ করে চলে যাচ্ছে। সো আমরা সিমুলেশন দেখে নিলাম, এখন আসো আমরা একটা ফিল করার ট্রাই করি হচ্ছে কি এখানে। সো সে করলো কি আমাদের যে কি বলে যে থমসন করলো কি সে এরকম একটা সিস্টেম জেনারেট করলো এবং এই সিস্টেমে সে ক্যাথোড এবং অ্যানোড স্টাবলিশ করলো, এদের মধ্যে বিভব পার্থক্য তৈরি করলো, ভ্যাকিউম পাম্প আনলো, সব কিছু করলো। এরপরে সে দেখলো যে যখনই তুমি অনেক বেশি ভোল্টেজ দাও, মূলত সবাই একটু খেয়াল করো এখানে যে হচ্ছেটা কি, আবার একটু আমি ব্যাখ্যা আকারে বলি সব পুরোটা, এখানে হচ্ছেটা কি একটু দেখি। যখন আমার তুমি অনেক বিভব পার্থক্য দিলা, অনেক ভোল্টেজ ডিফারেন্স দিলা, অনেক ভোল্টেজ ডিফারেন্স দেওয়ার ফলে কি হয়েছে জানো, এই যে ক্যাথোডের এই জায়গা থেকে ইলেকট্রনগুলো ভেঙে গেছে। মূলত একটা পরমাণু, এরা ক্যাথোডটাও কি একটা পরমাণু না? সো এই পরমাণু থেকে ইলেকট্রনগুলোকে টান দিয়ে নিয়ে গেছে। দেখো এখানে ধনাত্মক চার্জ, এটা পজিটিভলি চার্জ। দেখো এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডের চার্জ কি পজিটিভ। সো পজিটিভ কি করবে, নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে। সো এখান থেকে সে ইলেকট্রনগুলোকে টান দিয়ে ভেঙে ফেলছে। ইলেকট্রনগুলোকে টান দেওয়ার ফলে ইলেকট্রনগুলো এখান থেকে যাত্রা শুরু করছে নেগেটিভের দিকে। সো এই দেখো কি হলো, এই যে আমার ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো কি করলো, এদিক থেকে এদিকে যাত্রা শুরু করলো। এই যে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাত্রা শুরু করলো এবং এই ইলেকট্রনগুলো যখন যাত্রা শুরু করলো তখন এরা অ্যানোড থেকে ক্যাথোডে চলে গেল। অ্যানোড থেকে ক্যাথোডে যাওয়ার ফলে কি হলো, ইলেকট্রনের সাপ্লাই মানে কি ইলেকট্রিসিটি। সো ইলেকট্রিসিটি জেনারেট হলো, আমাদের অ্যামিটার বিক্ষেপ দিয়েছে এবং এখানে সে দেখলো সে অনেকগুলো জিনিস এখান থেকে বের করছে। সো আমরা তার সিদ্ধান্তগুলোকে এক এক করে লেখার ট্রাই করি। একটু দেখো এখান থেকে সে তার কিছু সিদ্ধান্ত দিল। সো তার ফার্স্ট সিদ্ধান্তটা কিছু ছিল কিছুটা এমন যে এই যে ওয়েভটা দেখো, এই যে আমাদের রশ্মিটা গেছে, এই যে রেটা, এটাকে সে বলছে ক্যাথোড রে, ক্যাথোড রশ্মি নাম দিছে। সো সে বলল এই যে ক্যাথোড রে হলো ঋণাত্মক চার্জিত। সো বুঝতে পারছি আমরা এটা কেন বলছে, সে এটা কিভাবে বলছে তোমরা চিন্তা করে একটু বলো আমাকে। সবাই বুঝতে পারছি আমরা। এই যে একটু আগে আমরা দেখছিলাম যে তুমি যদি এই রেটা দেখো, এই রেটা এদিক থেকে এদিকে যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। যখন আমরা একটু আগে মনে আছে আমরা একটা বাইরে থেকে চার্জ দিয়েছিলাম, যদি এদিকে প্লাস দাও আর এদিকে মাইনাস দাও তখন কি হয়েছিল, এই রেটা প্লাসের দিকে মুভ করে চলে গিয়েছিল, মনে আছে? এই যে এই রেটা তখন কি প্লাসের দিকে মুভ করে চলে গিয়েছিল, যদি প্লাস নিচে দিতা তাহলে নিচের দিকে মুভ করতো। তো এর মাধ্যমে সে বলল যে এই যে আমাদের ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি যেটা, সেটা হচ্ছে কি ঋণাত্মক চার্জিত, এটা হচ্ছে ঋণাত্মক চার্জিত, এটা সে বলতে পারছে। সো সে আরেকটা ডিসিশন আনছে, সে সেকেন্ড আরেকটা কথা বলছে। সেকেন্ড কথাটা কি দেখো, সেকেন্ড কথাটা বলছে এই যে ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে, বাংলা একবারে বেরিয়ে লিখি। সেকেন্ড যেটা বলছে সে, এই যে ক্যাথোড রে এটা সরল পথে চলে। সো এই কথাটা দেখো, এই যে তার কথাটা কি, ক্যাথোড রে এটা সরল পথে চলে। এই কথাটা সে কিভাবে বলতে পারছে এটা একটু তোমাকে বলি। সে সেকেন্ড একটা কাজ করছে কি, এই যে আমাদের সিস্টেমটা, সে করছে কি এই সিস্টেমের মাঝখানে এখানে একটা ব্লক দেওয়ার ট্রাই করছে। মনে করো এখানে তুমি একটা পাত দিয়ে আটকিয়ে দিলে, ওকে, মনে করো তুমি এখানে একটা পাত দিয়ে আটকিয়ে দিলা। সো সে দেখলো তুমি যখন এটাকে একটা এরকম একটা কোনো স্ট্রাকচার দিয়ে আটকে দিবা, তখন সে দেখলো যে এর পিছনে একটা ছায়া তৈরি হয়। মানে কি, মানে এই রশ্মিগুলো এটাকে আর ক্রস করে যেতে পারে না। সো এর মাধ্যমে সে বলল যদি এমন হইতো যে এটা সরল পথে না গিয়ে উল্টাপাল্টা পথে যেত, তাহলে অবশ্যই যে কোনো না যে কোনোভাবে ও একদিক না আরেক দিক থেকে চলে যেতে পারতো। বাট যেহেতু যেতে পারতেছে না, ছায়া তৈরি হচ্ছে পিছনে, সো এর মাধ্যমে মানে অবশ্যই ক্যাথোড রে আমার একটা সরল পথে চলে। 3 নাম্বার সে আরেকটা সিদ্ধান্তে আসলো। তার 3 নাম্বার সিদ্ধান্তটা কি ছিল, যে ক্যাথোড রে এর মধ্যে শক্তি বিদ্যমান। সে দেখলো যে ক্যাথোড রেতে শক্তি বিদ্যমান, শক্তি বলতে এটা গতিশক্তি বলছে, ওকে। সো গতিশক্তি কিভাবে সেটা আমি বলতেছি। দেখো সে বলছে যে ক্যাথোড রেতে আমাদের শক্তি বিদ্যমান। সেটা কিভাবে বললো, সে করছিল কি দেখো, সেকেন্ড কেসে আমরা কি করছিলাম, সেকেন্ড কেসে এটা সরল পথে যায় কিনা সেটা দেখার জন্য আমরা একটা প্লেট ইউজ করছিলাম বা একটা কোনো ব্লক ইউজ করছিলাম। এবার সে করছে কি ব্লক ট্লক কিছু ইউজ না করে, মনে করে এখানে একটা টারবাইন ইউজ করলো।
টারবাইন ইউজ করার ফলে মানে সে যখন একটা ফ্যানের মতো ইউজ করলো তখন সে দেখলো যখনই সে একটা ফ্যান ইউজ করছে ফ্যানটা ঘোরা শুরু করছে, যখনই সে ভোল্টেজ দিছে মাঝখানে ফ্যানটা ঘোরা শুরু করছে। সো জিনিসটা কীরকম হয়েছে, একটা ফ্যান, তো জিনিস এরকম চিন্তা করো, মনে আছে আমাদের ছোটোকালে একটা খেলনা ছিল যে এরকম একটা খেলনা যেটা ফু দিলে বা বাতাস দিলে এটা ঘুরতো চরকির মতো। সো এরকম যে, বা উইন্ডমিলের কথা চিন্তা করো, উইন্ডমিল কখন ঘোরে, যখন বাতাস আসে। সো কোনো একটা জিনিস ওকে এসে ধাক্কা দিচ্ছে তখনই কিন্তু ও ঘুরতেছে। সো সে বলল যে এই যে ইলেকট্রনগুলো যখন একদিক থেকে এই ক্যাথোড থেকে অ্যানোডে যাচ্ছিল তখন তারা টারবাইনটাকে ঘুরিয়ে চলে যাচ্ছিল। সো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে টারবাইন ঘুরতেছে মানে কি, গতিশক্তি তৈরি হচ্ছে, মানে অবশ্যই আমাদের এখানে এই ক্যাথোড রশ্মির মধ্যে কোনো একটা শক্তি বিদ্যমান আছে। সো এই তিনটা জিনিস সে এখান থেকে বের করছিল এবং এর মাধ্যমে সে বের করতে সক্ষম হয়েছিল যে এটা হচ্ছে একটা ইলেকট্রন। এবং তার এই আবিষ্কারটা আরও ফেমাস হয়েছিল একটা কারণে, যে এই আবিষ্কারের মাধ্যমে সে একটা মান বের করতে পেরেছিল। সে এই যে এক্সপেরিমেন্টটা থেকে সে যে কোনো চার্জ বনাম ভর এরকম একটা জিনিস বের করার ট্রাই করছে। চার্জ বনাম ভর, এটাকে আমরা এখনকার দিনে কি বলি জানো? এখনকার দিনে আমরা এটাকে বলি E/m। এখন তো আমরা জানি, দেখো তখন কিন্তু থমসন জানতো না যে এটা ইলেকট্রন নাকি। সে বলছে এটা নেগেটিভলি চার্জ একটা পার্টিকেল। এখন তো আমরা জানি এটাকে ইলেকট্রন বলা হয়। সো সে বলছিল যে ডিফারেন্ট গ্যাস দিয়ে এটা ট্রাই করছে। দেখো এখানে ডিফারেন্ট গ্যাস দিছিল, মনে করো একবার তুমি এখানে অক্সিজেন দাও, একবার মিথেন দাও, ডিফারেন্ট গ্যাস দাও। সে অক্সিজেন দিছিল, একবার হিলিয়াম দিছিল, একবার নাইট্রোজেন দিছিল, ডিফারেন্ট গ্যাস দিয়ে ট্রাই করছিল। বাট প্রেশারটাকে কিন্তু 10⁻³ মেনটেন করছে, এটা মনে রাখা লাগবে। সো যখনই সেটা করছে সে দেখলো যে গ্যাস তুমি দাও না কেন চার্জ আর ভরের একটা রেশিও সেটা অলওয়েজ কনস্ট্যান্ট আসে। সেটা কত আসে? সেটা আসে আমার 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। সো এই জিনিসটা খুবই ফেমাস হয়েছিল তার, যে সে এই এক্সপেরিমেন্টটা ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্ট বা ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে সে যে কোনো একটা চার্জের বা মনে করো যে কোনো গ্যাস নিয়েছে, সে যে গ্যাসই নিক সে অলওয়েজ চার্জ এবং ভরের রেশিও এই জিনিসটা পেয়েছিল। সো এই জিনিসটা পাওয়ার মাধ্যমে এটা আমাদেরকে খুবই হেল্প করেছিল সেকেন্ড পরীক্ষাটায়। সো এর জন্য আমরা কি বলি, থমসন আমাদের ইলেকট্রনের আবিষ্কারক, যে সে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রনের চার্জ এবং ভরের রেশিওটা বের করতে পেরেছিল। এরপর এই যে চার্জ এবং ভর ইন্ডিভিজুয়ালি বের করেছিল আরেক সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে মিলিকান। তো মিলিকান আরেকটা পরীক্ষার মাধ্যমে এটা বের করেছে। সো এটাকে বলা হয় মিলিকানের পরীক্ষা। সো আসো আমরা একটু লিখে ফেলি এটা। সো এখন আমরা ইলেকট্রনের চার্জ এবং ভর এগুলো বের করার একটু দেখি। তো এরপরে আসলো আমাদের মিলিকান। সো মিলিকান কি করলো আমাদের, দেখো মিলিকান তার তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে একটা এক্সপেরিমেন্ট করলো এবং সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে সে ইলেকট্রনের চার্জ এবং সব কিছু বের করছে। সে করলো কি, চিন্তা করে এরকম, সে একটা অ্যাটোমাইজার, এটাকে বলা হয় অ্যাটোমাইজার। সো অ্যাটোমাইজারটা কি করে, তোমাদেরকে আমি খুবই ইজিভাবে এটা চিন্তা করি, একটা তেল নিয়ে তেলের ছোট ছোট ড্রপ তৈরি করে। তুমি মনে করো এরকম আমরা বাসায় স্প্রে আছে না, সবার বাসায় মনে করো গাছে পানি দেওয়ার স্প্রে বা বডি স্প্রেতে কি হয়, ভিতরে একটা বড় লিকুইড থাকে, সেটাকে কি আমরা যখন স্প্রে করি অনেক ছোট ছোট কণিকা তৈরি হয় না। অ্যাটোমাইজার হচ্ছে ওরকমই একটা যন্ত্র। অ্যাটোমাইজার কি করে, এই যে ভিতরে মনে করো তেল আছে, এই যে ভিতরে আমি বলে দিই এটা হচ্ছে আমাদের অয়েল, ভিতরে অয়েল আছে বা তেল আছে। এই যে তেলটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে দিছে, ছোট ছোট পার্টিকেলসে, এবং এই পার্টিকেলসগুলো যখন নিচে পড়তেছিল তখন নিচে পড়ার সময় সে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ দিয়ে দিল। ওকে, প্লাস চার্জ আর মাইনাস চার্জ দিয়ে দিল। এই পার্টিকেলসগুলো যখন মুভ করতেছিল নিচের দিকে তখন সে করলো কি, পার্টিকেলসগুলোকে সামহাউ নেগেটিভলি চার্জ করে দিল। ওকে, সো পার্টিকেলসগুলোকে সে কোন চার্জ করে দিল, নেগেটিভলি চার্জ করে দিল। সো দেখো পার্টিকেলসগুলো নিচের দিকে নামতেছিল, পার্টিকেলসগুলো নামার সময় সে পার্টিকেলসগুলোর গায়ে ঋণাত্মক চার্জ দিয়ে দিল। সো ঋণাত্মক চার্জ দিয়ে দেওয়ার পরে সে খেয়াল করলো যে পার্টিকেলসগুলো পজিটিভের দিকে যাওয়ার টেন্ডেন্সি আস্তে আস্তে। সো তুমি চিন্তা করো পার্টিকেলসগুলো নেগেটিভলি চার্জড, পার্টিকেলসগুলো কোন দিকে পড়তে যাবে বলো তো? মনে করো এই একটা কণা, এই কণাটা এমজি, মনে করি কণাটাকে নিচের দিকে টানতেছে এমজি ভরে। সো এমজি ভরে কণাটা নিচের দিকে যেতে যাচ্ছে। আবার সেই সেম কণাটাকে তুমি ইলেকট্রিসিটি দিয়ে উপরের দিকে টানতেছো, সেম কণাটাকে তুমি দেখো ইলেকট্রিসিটি দিয়ে উপরের দিকে টানতেছো, এই সেম কণাটাকে তুমি ইলেকট্রিসিটি দিয়ে উপরের দিকে যাচ্ছে। সো সে খেয়াল করলো যদি তুমি কোনোভাবে ইলেকট্রিসিটিটাকে মেনটেন করে তুমি যদি বেশি ইলেকট্রিসিটি দাও তাহলে কি হবে, কণাটা উপরের দিকে চলে যাবে। তুমি যদি কম ইলেকট্রিসিটি দাও কণাটা নিচের দিকে পড়ে যাবে, কারণ কি এমজিটা বেশি। বুঝতে পারতেছি আমরা, নিচের দিকেও টানতেছে উপরের দিকেও টানতেছে, দড়ি টানাটানি প্রতিযোগিতার মতো। সো সে দেখলো সে যদি একটা পার্টিকুলার যে এমজি এর সমান কিউই দেয় তাহলে কণাটা একটা মাঝখানে বসে থাকে।
সো এভাবে সে ডিফারেন্ট এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা করার মাধ্যমে সে আমাদের যে জিনিসটা বের করতে পারছে সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। সে এখান থেকে ইলেকট্রনের যে চার্জ সেটাকে বের করতে পারছে। এই ইলেকট্রনের চার্জ বা কিউ সেটাকে বের করতে পারছে, সেটা সে বের করছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। সে মিলিকান তার এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রনের চার্জটাকে বের করতে সক্ষম হয়েছে। এবং তুমি চিন্তা করো, যখনই মিলিকান ইলেকট্রনের চার্জ আবিষ্কার করে ফেলছে, সাথে সাথে আমরা কি একটা জিনিস বলতে পারি, তাহলে ভাইয়া এটার ভর বের করা কি খুবই ইজি হয়ে যায় না? কারণ আমাদের থমসন তো অলরেডি তার এক্সপেরিমেন্টে একটা জিনিস বের করেই রাখছে। সে কি জিনিস বের করে রাখছে বলো তো তোমরা? থমসন কিন্তু অলরেডি E/m মানে চার্জ এবং ভরের যে অনুপাত 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম, এটা কিন্তু অলরেডি বের করে রাখছে। সো থমসন যদি এই জিনিসটা অলরেডি বের করে বসে থাকে, আর মিলিকান কি বের করলো, ইলেকট্রনের চার্জ বের করলো, তাহলে এখান থেকে কি আমরা ভরটা বের করে ফেলতে পারি না ভাইয়ারা? সবাই একটু চিন্তা করো তো, এখান থেকে আমরা কি ইলেকট্রনের ভরটা বের করতে ফেলতে পারি? সেটা কিভাবে বের করা যায় বলো? তোমরাই চিন্তা করে বলো কিভাবে বের করা যায়। ভাই নর্মাল জিনিস করে ফেলেন একদম, E/m। যদি আমরা এটা দেই তাহলে আসলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি কত আসে আমাদের E/m। সো 1.6 ইন্টু 10⁻19 কুলম ডিভাইড বাই আমাদের কত 1.76 ইন্টু 10⁸। সো এটাকে করলে আমাদের, হ্যাঁ এটাকে করলে কত আসে? এটাকে করলে আসে 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। কারণ দেখো এটা উপরে কি, উপরে কুলম বা কুলম কাটাকাটি চলে যাবে। সো এখান থেকে দেখো মিলিকানের এক্সপেরিমেন্টটা আর থমসনের এক্সপেরিমেন্ট দুইজন মিলে আমাদের যে একটা ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভর সেটাকে খুবই সূক্ষ্মভাবে বের করতে হেল্প করছে। আই গেস জিনিসটা আমরা বুঝতে পারছি যে এদের এই এক্সপেরিমেন্টের মেইন কথাগুলো কি। এক্সপেরিমেন্টগুলো যদি তোমার নাও লাগে, তুমি একটা জিনিস বুঝতে পারো যে থমসন এই জিনিসটা বের করতে পেরেছিল, যেটা হচ্ছে চার্জ এবং ভরের রেশিওটা। আর মিলিকান কি করছে, মিলিকান আমাদের ইলেকট্রনের চার্জটাকে সম্পূর্ণভাবে বের করতে পারছে। আর মিলিকানের এই একটা জিনিস বের করার মাধ্যমে আমরা কিন্তু আরেকটা জিনিস পেয়ে যাই, সেটা হচ্ছে আমরা ইলেকট্রনের ভরটাও পেয়ে যাই। এখন থমসন এবং মিলিকানের এই ইলেকট্রন আবিষ্কার দেখে অন্য সায়েন্টিস্টরা থেমে থাকে নাই। তারাও চিন্তা করছে, আচ্ছা আমাদের থমসন এই অ্যাপ্রোচে আগাইছে, আমি একটু অন্য অ্যাপ্রোচে আগাই দেখি তো, মানে সেম জিনিসটাকে একটু ঘুরাই ফিরাই দেখি তো। সো এরপরে যে সায়েন্টিস্ট আমাদের সবথেকে বেশি কন্ট্রিবিউট করেছে সে হচ্ছে গোল্ডস্টেইন। গোল্ডস্টেইন কি করলো দেখো, জার্মান বিজ্ঞানী গোল্ডস্টেইন সে ধনাত্মক চার্জ বা প্রোটন আবিষ্কার করে ফেলছে। সো কে আবিষ্কার করছে দেখো, এটা মনে রাখবো, আমাদের অনেকের বইতে কিন্তু অনেকে মুখস্থ করে রাদারফোর্ড। সো মনে রাখবা 1886 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গোল্ডস্টেইন ধনাত্মক আধান আবিষ্কার করে। সো ধনাত্মক আধান কে আবিষ্কার করছে? আমাদের গোল্ডস্টেইন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে যে গোল্ডস্টেইন কি করছে, ধনাত্মক আধান আবিষ্কার করছে। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এটা সত্যতা যাচাই করছে। রাদারফোর্ড কি করছে দেখো, রাদারফোর্ড জাস্ট একটাই কাজ করছে, সেটা হচ্ছে এর সত্যতা প্রমাণ করছে। বাট আবিষ্কার করছে কি বলতো? আবিষ্কার করছে কিন্তু আমাদের গোল্ডস্টেইন। সো গোল্ডস্টেইন কি করছে, আমাদের থমসন কি করছিল, থমসন কিন্তু ক্যাথোড রশ্মি পরীক্ষা করছিল। গোল্ডস্টেইন করছে কি তার উল্টাটা করছে, অ্যানোড রশ্মি পরীক্ষা করছে। তো আসো তার এক্সপেরিমেন্টটা আমরা একটু দেখে আসি। এখানে গোল্ডস্টেইন করছে কি দেখো, ওই সেম টাইপেরই একটা স্ট্রাকচার নিছে, বাট এবার উল্টাটা করছে। এবার দেখো সে করছে কি, সে অ্যানোড এ পাশে নিছে আর ক্যাথোডটা ওই পাশে নিছে। খেয়াল করছে? এবার আগের বার কি ছিল, ক্যাথোড এই পাশে, অ্যানোড ওই পাশে। এবার সে করলো কি, অ্যানোডটাকে বাম পাশে নিয়ে আসছে, ক্যাথোডটাকে ডান পাশে নিয়ে আসছে। অ্যানোড ক্যাথোড কিভাবে ডিটারমাইন করা হয়, এই যে প্লাস চার্জ, দেখো প্লাস চার্জটা কার সাথে যুক্ত, প্লাস চার্জটা এর সাথে যুক্ত, সো এ অ্যানোড, নেগেটিভ চার্জটা এর সাথে যুক্ত, সো এ কি ক্যাথোড। আর ক্যাথোডটাকে কি দেখো, ক্যাথোডের মধ্যে কিন্তু ছিদ্র আছে। সো ক্যাথোডটা আমরা একটু লিখে নিই, ক্যাথোডটা হচ্ছে আমাদের ছিদ্রযুক্ত। সে একটা ছিদ্রযুক্ত ক্যাথোড নিছে। এবং এখানে তার একটা জিনিস মনে রাখবা, এখানে সে কিন্তু প্রেশারটা খুবই বাড়ায় নিছিল। আমাদের সবাই, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যানোড রশ্মি পরীক্ষা আর ক্যাথোড রশ্মি পরীক্ষায় দুইটার মধ্যে ডিফারেন্স কি, দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের ক্যাথোড রশ্মি পরীক্ষায় থমসন প্রেশার নিয়েছিল 10⁻³ মিলিমিটার পারদ, বাট এখানে সে প্রেশারটা নিয়েছিল কত দেখো, এখানে আমাদের প্রেশারটা ছিল, পি ফর প্রেশার, সেটা ছিল 10⁻1 মিলিমিটার পারদ। মানে কোথায় 10⁻³ আর কোথায় 10⁻1, অনেক আকাশ পাতাল ডিফারেন্স। সো এখানে কিন্তু প্রেশারটা কম ছিল। প্রেশার কম থাকার কারণে এই যে চেম্বারটা, এই যে আমাদের কাচ নল বা এই যে সিলিন্ড্রিক্যাল যে চেম্বার, এই চেম্বারে কিন্তু গ্যাস পরমাণু উপস্থিত ছিল। সো এখানে কিন্তু গ্যাস পরমাণু উপস্থিত ছিল, আর এই গ্যাস পরমাণুগুলাই এখানে হেল্প করছে তোমাকে পজিটিভ চার্জ তৈরি হয়। দেখো এখানে তাহলে কি বললাম আমরা, আবার একটু শুরু থেকে বলি, একটা কাচ নল নিলাম, কাচ নলের মধ্যে গ্যাস আছে,
কারণ সব জায়গায় গ্যাস থাকে। এখন আমরা করলাম কি, প্রেশারটা অতটা না কমে প্রেশারটা একটু বেশি রাখলাম, একটু বেশি প্রেশার রাখলাম, এবং এর ফলে কি হলো, গ্যাসটা বেশি ছিল। এরপর আমি কি করলাম, এখানে বিভব পার্থক্য দিলাম, হাই ভোল্টেজ দাও, 10,000 ভোল্ট বা 1,000 ভোল্ট বা 20,000 ভোল্ট, যা ইচ্ছা দাও, অনেক হাই ভোল্টেজ দিলা। হাই ভোল্টেজ দেওয়ার ফলে কি হবে জানো, হাই ভোল্টেজ দেওয়ার ফলে এখানে তোমার মূলত গ্যাসগুলো থেকে ইলেকট্রন বের হয়ে আসবে। সো গ্যাসগুলো আয়নিত হয়ে যাবে, এক কথায় বলতে গেলে গ্যাসগুলো কি হবে, আয়নিত হবে। আয়নিত হওয়া মানে কি, গ্যাসগুলো থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। সো একটা গ্যাস থেকে ইলেকট্রন বের হয়ে গেলে কি হয়, গ্যাসটা পজিটিভলি চার্জড হয়। এই পজিটিভলি চার্জড করলো কি, দেখো এটা কি পজিটিভ চার্জ, তাহলে গ্যাসগুলো এখন কি চার্জ হয়ে গেল, পজিটিভ চার্জ। আর পজিটিভ কার দিকে মুভ করে, একটু আগে আমরা দেখে আসছি এক্সপেরিমেন্টে, নেগেটিভের দিকে। তাহলে নেগেটিভ কোনটা, এই যে ক্যাথোড নেগেটিভ। তো দেখা গেল আমাদের পজিটিভ চার্জগুলো নেগেটিভের দিকে চলে যাচ্ছে। এবং যেহেতু এখানে এই যে আমাদের যে ক্যাথোডের মধ্যে কি ছিল, দেখো ছিদ্র ছিল, যে ছিদ্রযুক্ত ক্যাথোড থাকার কারণে কিছু কিছু চার্জ দেখা গেল ছিদ্র ভেদ করে এই পাশে চলে যায়। এবং এর মাধ্যমে আমাদের বিজ্ঞানী গোল্ডস্টেইন তার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করলো প্রোটনের চার্জ কত, এবং ওইসব বের করার ট্রাই করলো। সো এখানেও সেম, সে করছিল কি, সে এখানে চার্জ বনাম, মানে থমসন যে কাজটা করছে সেই কাজটাই সে করার ট্রাই করছে, চার্জ বনাম ভর একটা মান বের করছে। বাট এখানে সে একটা ঝামেলায় পড়ছিল, সেটা একটু বলে দিই। এখানে সে একটা ঝামেলায় পড়ছিল, ঝামেলাটা কি ছিল দেখো, ঝামেলাটা যেটা ছিল যে এবার আগের বার একটা জিনিস খেয়াল কর, তোমাদেরকে একটা জিনিস বলে আসি, আমরা একটু ইনডেপথে পড়াশোনা করতেছি, সো একটু দেখে আসি একটা জিনিস। এই যে অ্যানোড রশ্মি পরীক্ষা, খেয়াল করো তো, অ্যানোড রশ্মি পরীক্ষায় যাত্রা করছিল গ্যাসটা না, আর ক্যাথোড রশ্মি পরীক্ষা একটু দেখো, ক্যাথোড রশ্মি পরীক্ষায় কিন্তু এই গ্যাসটা কোনো হেল্প করে না আমাদের। খেয়াল করছে একটা জিনিস, যে থমসন কি করছিল, থমসন কিন্তু প্রেশারটাকে খুবই কম নিয়েছিল, খুবই লো প্রেশার। এই লো প্রেশার নেয়ার কারণে এই গ্যাস এখানে বলতে গেলে ছিলই না। তাহলে এখানে গ্যাস ছিলই না, তাহলে যখন গ্যাস ছিল না তখন কিন্তু এই যে আমাদের যে লোহার পাত থেকে ইলেকট্রন খুলে বের হয়ে গেছিল, এবং সেই ইলেকট্রনগুলো যাত্রা করছিল। বাট এখানে দেখছো, এখানে কিন্তু তোমার লোহার পাত থেকে কোনো ইলেকট্রন বা প্রোটন বের হয় নাই, এখানে গ্যাস ইলেকট্রন ত্যাগ করছে। গ্যাস ইলেকট্রন ত্যাগ করার ফলে যে ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, সেই ধনাত্মক চার্জটা এখানে মুভ করছে। তাহলে এখানে কিন্তু তুমি যখন ডিফারেন্ট গ্যাস নেওয়ার কারণে এর মানটা কিন্তু ডিফারেন্ট আসবে। সো ঝামেলাটা এখানেই ফেস করছে সে যখন ভিন্ন ভিন্ন গ্যাস নিছে, দেখো সে ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য সে কি পেল, ডিফারেন্ট মান পেল। সো ডিফারেন্ট গ্যাস, সো সে কি পেল, ডিফারেন্ট ভ্যালু পেল। যেটা থমসন কেন পায় নাই, বুঝতে পারছো তোমরা, থমসন কেন পায় নাই, কারণ থমসনের এক্সপেরিমেন্টটা গ্যাসের উপর নির্ভরশীল ছিল না, নট ডিপেন্ডেন্ট, লিখে দিলাম এটা, দেখো গ্যাসের উপর ডিপেন্ডেন্ট না বা গ্যাসের উপর নির্ভরশীল না। বাট গোল্ডস্টেইনের এক্সপেরিমেন্ট সেটা কিন্তু গ্যাসের উপর ডিপেন্ড করে, যে এটা কিন্তু ডিপেন্ডস অন গ্যাস। সো লিখে দিই এটাও, এটা কিন্তু গ্যাসের উপর ডিপেন্ড। তুমি কি গ্যাস নিবা, দেখো তুমি কোন গ্যাস নিবা সেই গ্যাসটার উপরে নির্ভরশীল। সো বুঝতে পারতেছি আমরা, এটা কিন্তু আমাদের গ্যাসের উপর নির্ভরশীল। সো এই দুইটাই ছিল আমাদের মূলত ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার। এবং এই যে দেখো আমাদের থমসন এটাকে, এই যে এই রশ্মিটাকে থমসন নাম দিয়েছে কি, পজিটিভ রশ্মি, এটা আরেকটা নাম আছে, এটাকে ক্যানাল রেও বলা হয়। সো এই দেখো আমাদের গোল্ডস্টেইন যখন ইউজ করছিল সেটাকে সে নাম দিয়েছিল কি, এই রশ্মিটাকে নাম দিয়েছিল ক্যানাল রে। এই ক্যানাল রেরই আরেকটা নাম কি, পজিটিভ রশ্মি, বা এটাকে তুমি চাইলে অ্যানোড রশ্মি বলতে পারো, যে যাহাই ক্যানাল রশ্মি তাহাই পজিটিভ রশ্মি। এটাকে তুমি আরেকভাবে কি বলতে পারো, এটাকে তুমি চাইলে অ্যানোড রেও বলতে পারো। আর থমসন কি ইউজ করছিল, থমসন ইউজ করছিল ক্যাথোড রে। এর মাধ্যমে আমরা প্রোটন এবং নিউট্রনের আবিষ্কার সম্বন্ধে আইডিয়া পেলাম, আই গেস খুবই ডিটেলসে। এরপরে আসে আমাদের নিউট্রন আবিষ্কার করছে আমাদের বিজ্ঞানী চ্যাডউইক। সো এখানে দেখো নিউট্রনের কথা বলা আছে, যে 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মধ্যে মূল কণার অস্তিত্বের কল্পনা প্রমাণ করেন। এই যে একটু আগে বলে আসছিলাম না, যে আমাদের এই যে আবিষ্কার করছে কে, প্রোটন আবিষ্কার করছে গোল্ডস্টেইন, বাট এই যে তার যে কথাটা সত্য, তার সত্যতা প্রমাণ করছে কে, বিজ্ঞানী রাদারফোর্ড সত্যতা প্রমাণ করার পর আমাদের আরেক সায়েন্টিস্ট, সেটা হচ্ছে চ্যাডউইক প্রমাণ করছে যে পরমাণুর কেন্দ্রে প্রোটন ছাড়াও আরেকটা জিনিস থাকে, সেটা কি, সেটা হচ্ছে নিউট্রন। সো এই যে দেখো বিজ্ঞানী চ্যাডউইক, এখানে বলা হয়েছে বিজ্ঞানী জেমস চ্যাডউইক নিউট্রন আখ্যায়িত করছে।
সো একটু পুরোটা পড়ি আমরা, চলো। সো বিজ্ঞানী বুথ এবং বেকার 1930 খ্রিস্টাব্দে আলফা রশ্মি ব্যবহার করে নিউট্রন আবিষ্কার করে। সো নিউটনের আবিষ্কারক বুঝতে পারছি আমরা কে, নিউটনের আবিষ্কারক কিন্তু বুথ এবং বেকার, বাট নামকরণ চ্যাডউইক। সো এই জিনিসগুলো খেয়াল রাখবা, আবিষ্কারক একজন, নামকরণ কিন্তু আরেকজন। সো এই জিনিসটা খেয়াল রাখবা। ইভেন আমি যদি তোমাকে বলি ইলেকট্রনের নামকরণ করছে কি জানো, ইলেকট্রনের নামকরণ করছে কিন্তু বিজ্ঞানী স্টোনি। থমসন ইলেকট্রন আবিষ্কার করলো, থমসন নামকরণ করেনি, নামকরণ করছে বিজ্ঞানী স্টোনি নামের আরেক সায়েন্টিস্ট। সো এটা আমরা বুঝতে পারলাম। সো আসো আমরা একটু এতক্ষণ সম্বন্ধে যা পড়লাম তা একটা ছকের মাধ্যমে দেখে নিই। সেটা কি, আমাদের আবিষ্কারক। সো আবিষ্কারকটা অনেক ইম্পর্টেন্ট। যে ইলেকট্রন আবিষ্কার করছে কি, ইলেকট্রন আবিষ্কার করছে জে থমসন, জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে। বাট একটু আগে নাম বলে আসে তোমাকে, নামকরণ করছে আরেক সায়েন্টিস্ট। এই যে খেয়াল করে এই লাইনটা, বিজ্ঞানী স্টোনি ইলেকট্রন নামকরণ করছে। খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইলেকট্রন আবিষ্কার করছে থমসন বাট নামকরণ করছে কিন্তু স্টোনি। সেম একইভাবে আমাদের নিউট্রন আবিষ্কার করছে কি, নিউট্রন আবিষ্কার করছে বুথ এবং বেকার, বাট নামকরণ করছে কে, চ্যাডউইক। আর প্রোটনের ক্ষেত্রে প্রোটন আবিষ্কার করছে গোল্ডস্টেইন, এবং প্রোটনের যে অস্তিত্ব আছে তার সত্যতা প্রমাণ করছে কে, রাদারফোর্ড। সো এটা মনে রাখবা, বিজ্ঞানীদের নাম কিন্তু এখানে ম্যাটার করবে। মাঝে মাঝে আমরা এখানে কিন্তু একটু ওলট পালট করে ফেলতে পারি, যে কে আবিষ্কার করছে, কে নামকরণ করছে, কে সত্যতা প্রমাণ করছে। এরপর দেখো ভর, কার ভর কত, এটা আমরা অলওয়েজ জানি, সবাই মুখস্থ, বাট এক্সপেরিমেন্টালিও কিন্তু আমরা প্রমাণ করে আসছি যে আমাদের ইলেকট্রনের ভর কত। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। এটাকে তুমি চাইলে কেজিতেও নিতে পারো, কেজিতে নিলে কত হবে, কেজিতে নিলে হবে আমাদের 9.1 ইন্টু 10⁻31 কেজি, জাস্ট 1000 দ্বারা ভাগ করে দিবা। এরপর দেখো প্রোটনের ভর কত, 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, আর নিউটনের 1.675 ইন্টু 10⁻27। একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা একটু খেয়াল করবো আমরা। একটা হচ্ছে 673 আর একটা কত 675, এই এতটুকু ডিফারেন্স কিন্তু আমাদের পরীক্ষায় লাগবে। যদি একই অপশন দেয় একটু আউলায় যাবা কিন্তু। সো এটা মনে রাখবা। এরপর দেখো পারমাণবিক ভর স্কেলে 1.00726 AMU। এই AMU জিনিসটা কি একটু পরে বোঝাচ্ছি আমরা। দেখো প্রোটনের তুলনায় তুমি যে একজনের সাপেক্ষে আরেকজনকে তুলনা করো, এদের দুইজনের মান কিন্তু কাছাকাছি। সো তুমি যে 1.6 ইন্টু 10 বা 1.67 ইন্টু 10⁻24 গ্রাম ধরে না, তাহলে কিন্তু কোনো ঝামেলা হয় না। ওইটা ধরে যদি তুমি ভাগ দাও তাহলে কিন্তু দেখো তুমি প্রোটনের তুলনায় ইলেকট্রন বা নিউট্রনের ভর কত সেটা বের করতে পারো। সো সেটা বের করলাম। চার্জ একটু আগে এক্সপেরিমেন্ট করে দেখাইছি, 1.6 ইন্টু 10⁻19 কুলম কীভাবে আসছে, আর প্রোটনেরটা তো সেমভাবে বের করছো, তো সেটা প্লাসে বের হবে। এবং এখানে মনে রাখা হবে চার্জের কিন্তু আরেকটা একক আছে, সেটাকে বলা হয় ইএসইউ। এই ইএসইউটা মনে রাখা লাগবে। ইএসইউটা কি, ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। এটা ফুল ফর্মটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সেটা হচ্ছে কি 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। সো আমি মেবি একটু ঢেকে ফেলছি, এটা এইভাবে রাখি। সো এই ইএসইউর মানটা আমাদের মনে রাখতে হবে। এবং প্রতীকটা আমরা একটু পরে দেখবো। অবস্থান কোথায়, অবস্থান সবাই জানি আমরা, যে ইলেকট্রনের অবস্থান কোথায়, নিউক্লিয়াসের বাইরে মানে কক্ষপথে, আর আমাদের প্রোটন এবং নিউট্রনের অবস্থান পরমাণুর কেন্দ্রে। এতটুকু আমরা সবাই জানি। সো এখন আসো আমাদের অ্যাটমিক মাস ইউনিট বা AMU জিনিসটাকে সেটা বোঝার ট্রাই করি। সো বিজ্ঞানীরা, তুমি চিন্তা করো যে একটা প্রোটন আবার নিউট্রন, এদের ভর কি খুবই কম না, 1.6 ইন্টু 10⁻24 গ্রাম। বা ইলেকট্রনের কথা চিন্তা করো, ইলেকট্রনের তো আরও কম, 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। 28 গ্রাম মানে 10⁻28, মানে খুবই ছোট একটা মান না। সো এই যে ছোটো ছোটো সত্তাগুলো, এদেরকে তারা ভিজুয়ালাইজ করার জন্য বা এদের সিগনিফিকেন্সটাকে একটু বাড়ানোর জন্য তারা নতুন স্কেল সিস্টেম তৈরি করে, সেটাকে বলা হয় AMU বা অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক একক ভর। সো এখানে কি, এটা দেখো মৌলের পারমাণবিক ভর একটি তুলনামূলক সংখ্যা মাত্র, বুঝতে পারছি, এবং এর কোনো একক নেই। তো তারা এটাই বলছে, তোমরা দেখো পর্যায় সারণী তোমরা যখন একটা মৌল দেখো, ওর উপরে যে নাম্বারটা লেখা থাকে, যেমন কার্বন কত 12 লেখা থাকে, কিন্তু নাইট্রোজেন কত 14 লেখা থাকে। আসলে এই জিনিসগুলো কি, এগুলো কি কোনো নাম্বার নাকি, এগুলো কি সিগনিফিকেন্স, এগুলোর একক নেই কেন কোনো। এগুলো হচ্ছে AMU-তে প্রকাশ করা হয়, যে কার পারমাণবিক ভর কত, এটাকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। আর আপেক্ষিক কোনো জিনিসের কিন্তু একক থাকে না। এই জিনিসটাকে কীভাবে বের করা হয়, এই জিনিসটাকে বের করা হয় দেখো কার্বন 12 আইসোটোপের মাধ্যমে। সো AMU জিনিসটা কি, AMU জিনিসটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে বলা হয় 1 AMU। সো জিনিসটা আমরা বুঝতে পারছি যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে আমরা কি বলবো, 1 AMU বলবো, যেটা এখানে এটাই বলা হচ্ছে যে পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করার জন্য 1961 খ্রিস্টাব্দে
আইইউপ্যাক সম্মেলনে যে একক ব্যবহার করা হয়, খেয়াল করছো এটা কিন্তু আইইউপ্যাক স্বীকৃত, আইইউপ্যাক থেকে যে এককটা ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি, পারমাণবিক ভর একক বা এএমইউ, একই সাথে কি বলা হয়, অ্যাটমিক মাস ইউনিট। সো এক এএমইউ বলতে আসলে কি বোঝায়? এখন আমাদের কাছে একটা কোশ্চেন যে ভাইয়া তাহলে এক এএমইউটা কি? এক এএমইউটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। সো এক এএমইউ বলা যায় 1/12 ইন্টু কার্বন 12 এর একটি পরমাণু। সো এটা নিয়ে চলো একটু আলোচনা করা যাক। সো এই জিনিসটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। সো কার্বন 12 আইসোটোপ, এখন কথা হচ্ছে কেন কার্বনই, এটা নিয়ে পরে আলোচনা করব। সো কনসেপ্ট হচ্ছে আমাদের অ্যাটমিক মাস ইউনিট। কনসেপ্ট কি? অ্যাটমিক মাস ইউনিট, ফুল ফর্ম এএমইউ, ফুল ফর্ম হচ্ছে এএমইউ, সরি ফুল ফর্ম অ্যাটমিক মাস ইউনিট, শর্ট ফর্ম এএমইউ। এএমইউ কাকে বলা হয়? 1 এএমইউ, আমরা বলছি 1 এএমইউ হচ্ছে 1/12 ইন্টু কার্বন 12 আইসোটোপের, আইসোটোপটা তো আমরা বুঝি কার্বনের 3টা আইসোটোপ আছে, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু। এখন কথা হচ্ছে এটার মানটা কত আসে? আসো এটার মানটা তাহলে কত আসে? মানটা আসবে কত দেখি, 1/12 তো 1/12, কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম, ওকে, এবং একটা পরমাণুর ভর বের করা যায় কিভাবে? এই 12 গ্রামকে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিই, 6.023 ইন্টু 10⁻23, তাহলে চলে আসবে আমাদের এটা। তাহলে এই যে এটা, তাহলে এটা কি উপরে কি, এটা 12 গ্রাম, সো এটাকে আমরা গ্রাম লিখে রাখি আপাতত। সো দিস ইজ আওয়ার নর্মাল কথাবার্তা। 12 কাটাকাটি, 12 কাটাকাটি হলে এখানে মানটা কত আসে? শুধু আমরা দেখি একটু কাটাকাটি হবে, মানটা কত আসে? 6.023 ইন্টু 10⁻23, তো মান আসে আমাদের 1.66 ইন্টু 10⁻24 এত গ্রাম। সো আমরা বলতে পারি এক এএমইউ সমান সমান এত গ্রাম, ওকে। এবং এর পার্সপেক্টিভে তুমি যে কোনো পরমাণুর মান বের করতে পারো। এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এএমইউটা আমরা কেন কার্বনের পার্সপেক্টিভে হিসাব করি? অনেক কোশ্চেন মনে আসতে পারে তোমাদের। আসো এক এক করে তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে ট্রাই করি। প্রথম কথা আসতে পারে যে ভাইয়া কার্বন 12 আইসোটোপটাই কেন নিলাম? কারণ হচ্ছে কার্বনের 3টা আইসোটোপ আছে, খেয়াল করো। ফার্স্ট কোশ্চেন, ওয়াই কার্বন 12, ওয়াই কার্বন 12 আইসোটোপ, ওকে। প্রথম কোশ্চেনের অ্যান্সার দেবো আমরা কার্বন 12 আইসোটোপই কেন, কেন অন্য কেউ না? কারণ হচ্ছে এটার প্রাচুর্যতা বেশি, অ্যাবান্ডেন্স বা প্রাচুর্যতা, ওকে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কার্বন 12 আইসোটোপ ভাইয়া অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তুমি যদি বলি তোমাকে দেখো কার্বনের আরও আইসোটোপ কি আছে, কার্বনের 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে কার্বন 12, কার্বন 13, কার্বন 14। আমি যদি বলি দেখো কার্বন 12 আছে, কার্বন 13 আছে, আইসোটোপ পড়ার সময় আরও ডিটেলসে বুঝবে এটা, কার্বন 14 আছে। বাট তুমি যদি প্রকৃতিতে শতকরা হিসাব চিন্তা করো, শতকরা হিসাবে কার্বন 12টা 90% বেশি থাকে। এর কারণে এর আইসোটোপের কন্ট্রিবিউশনে সবথেকে বেশি কন্ট্রিবিউট কে করে? কার্বন 12 করে। সো এই কারণে আমরা বলতে পারি যে এটা নেওয়াটা বেশি সুবিধাজনক। সো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে কেন কার্বন 12 আইসোটোপটা নিয়ে এক্সপেরিমেন্টটা করা হলো, অন্য কোনো পরমাণু কেন নিলাম না আমরা? কারণ হচ্ছে এর জাস্ট অ্যাবান্ডেন্স নিয়েই বলা যায়। সো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা আই গেস ক্লিয়ার, ওকে, এটাকে আমরা একপাশে রেখে দিই। সেকেন্ড অনেকে কোশ্চেন করবে, আচ্ছা কার্বন 12টা তো বুঝলাম, কিন্তু কার্বনই কেন? এত তো পরমাণু আছে না, ওয়াই কার্বন? সেকেন্ড কোশ্চেন অনেক লজিক্যাল, ওয়াই কার্বন? এত এত পরমাণু থাকতে তো অনেকগুলো ইউজ করতে পারতাম। এটার অ্যান্সারটা একটু গভীরে, সেটা হচ্ছে কি দেখো, বিজ্ঞানীরা এএমইউ স্কেলটা প্রবর্তন করার সময় আইইউপ্যাকে যখন ডিসিশন নিয়েছিল এই এএমইউর জন্য, দেখো তারা সবার আগে একটা জিনিস ট্রাই করছে, তারা কার্বনকে ইউজ করার আগে 2টা পরমাণু আরও ইউজ করছিল, সেটা হচ্ছে কি হাইড্রোজেন এবং অক্সিজেন। তুমি যদি একটা জিনিস খেয়াল করো, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 গ্রাম নিছে। তো আলটিমেটলি জিনিসটা কি দেখো, এই যে মানটা, এই মানটার দিকে একটু তাকাও, 1.6 × 10⁻24, খুবই পরিচিত লাগতেছে না এই মানটা আমাদের কাছে?
একটু চিন্তা করে বলো তো, কার ভিডিওটা একটু পজ করে একটু চিন্তা করো তো, যে এই মানটা একটু আগে আমি কার জন্য দেখে আসছি। আচ্ছা, চিন্তা করছি আমরা। তো চিন্তা করে আমরা আসলে কি চিন্তা করলাম বলো তো? আমরা কিন্তু যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে যে এটার মানটা একটা প্রোটন বা একটা নিউট্রনের ভরের কাছাকাছি না। সো আলটিমেটলি দেখো, তোমার একটা কার্বন 12 আইসোটোপের কাছে কি আছে? 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে নিউক্লিয়াসে, 6টা ইলেকট্রনও আছে, বাট ইলেকট্রন তো ভরে কন্ট্রিবিউট করে না। তাহলে এই যে 12 গ্রাম, এই 12 গ্রাম মানে হচ্ছে 6টা প্রোটন প্লাস 6টা নিউট্রনের ভর। তাহলে তুমি যখন একটা বের করলা, 1 AMU আসলে কি? একটা প্রোটন একটা নিউট্রনের ভর বলা যায় একদিক থেকে। সো সায়েন্টিস্টরা অনেকভাবে ট্রাই করছে। তুমি চাইলে ডিফারেন্ট স্কেল ডেভেলপ করতে পারো এখান থেকে। দেখো, তুমি যদি চাও যে না আমি কার্বন ইউজ করবো না, আমি ভাইয়া অক্সিজেন ইউজ করি, চলেন, হ্যাঁ অক্সিজেন করতে পারো। তখন তোমার 1 AMU কি আসবে জানো? অক্সিজেনের ক্ষেত্রে আসবে তোমার, মনে করো 1/16 ইন্টু অক্সিজেন 16, এই আইসোটোপটা, এই আইসোটোপের একটা পরমাণু। সো বুঝতে পারছি আমরা, অক্সিজেন নিলে এটা আসলো যে 1/16 অক্সিজেন 16 আইসোটোপের একটা পরমাণু। অন দ্য আদার হ্যান্ড, না ভাইয়া অক্সিজেন নিব না, অন্য একটা নেই, চলেন কাটা নিবা তাহলে, সালফার নেই, চলো সালফার নিব ভাইয়া। তাহলে সালফারের এই সব থেকে ভালো কোনটা? সালফার হচ্ছে সালফার 32 ভাইয়া, সালফার তো 32 সব থেকে বেশি স্টেবল হয়। তো সালফার 32 কত নিতে হবে? 1/32। তো 1/32 ইন্টু সালফার 32 আইসোটোপের এটার একটা পরমাণু। না ভাইয়া সালফারও মন ভরতেছে না, অন্য কিছু নেন তো একটু। কাকে নিবা? ফসফরাস নাও। তাহলে ওইটা ডিফারেন্ট। তুমি মনে করো AMU মানবা না, তুমি নিজের নামে একটা স্কেল বানাবা। মনে করো নিজের নামে আজকে একটা স্কেল বানাবা। তোমাকে যদি আমি বলি ফসফরাস দিয়ে তো একটা এরকম স্কেল বানাও, তো তাহলে তুমি কত দিয়ে কতকে ভাগ দিবা চিন্তা করো। তোমাকে যদি বলি সব থেকে ভারী কণিকা 118 নাম্বার মৌল অর্গানেসন, ওকে দিয়ে একটা স্কেল ডেভেলপ করো, পারবা? আই গেস জাস্ট করবা কি, খেয়াল করবা ওর যে ভরটা, ওর কাছে কয়টা প্রোটন কয়টা নিউট্রন আছে, ওদের কম্বিনেশনটা। যেমন অক্সিজেন 16, 1/16, কার্বন 12, 1/12। সো তুমি যে কোনো পরমাণু ইউজ করে এই স্কেলটা ডেভেলপ করতে পারো। তাহলে ভাইয়া সব কিছু দিয়েই বানানো যায়। কেন কার্বন দিয়ে বানালাম? কারণ কার্বনের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কার্বন নন রিঅ্যাক্টিভ। কার্বন রিঅ্যাক্টিভ নয়, রিঅ্যাক্টিভিটি কম। দেখো কার্বনের কার্বন যেটা, কার্বনের রিঅ্যাক্টিভিটি কম। তুমি যেখানে ওয়েটটা করতেছো, এই যে এরকম একটা মনে করো একটা কিছু মাপতেছো, তুমি এক পাশে কার্বন নিলে এক পাশে বস্তুটা নিলা। সো কার্বনের যে ভরটা, কার্বন যদি মনে করো এই যে প্লেটটা, এই প্লেটের সাথে যদি বিক্রিয়া করে ফেলে, তাহলে তো অ্যাকুরেট ভরটা মেজার করা পসিবল হলো না। সো দেখা যায় যে সায়েন্টিস্টরা আরও দুইটা জিনিস দিয়ে ট্রাই করছিল। সেই দুইটা জিনিস কি ছিল? সেই দুইটা জিনিস ছিল আমাদের হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দিয়ে ট্রাই করছিল, বাট এরা খুবই রিঅ্যাক্টিভ হওয়ার কারণে এদের দ্বারা স্কেল প্রডিউস করা পসিবল হয় নাই। সো এর কারণে আমাদের AMU স্কেলটা কার দ্বারা তৈরি করা হয়েছে? আমাদের কার্বন দ্বারা তৈরি করা হয়েছে। এবং এখানে আরেকটা কথা আছে, তাহলে তোমরা অনেকে বলতে পারো কিছু কিছু পরমাণু আছে না যাদের ক্ষেত্রে পারমাণবিক ভরটা ভগ্নাংশ আসে ভাইয়া। যেমন আমি যদি বলি আপনাকে ক্লোরিনের ক্ষেত্রে তো ভাইয়া আপনার ভর আসে 35.5, এটা এরকম কেন? কপারের ক্ষেত্রে আপনার আসবে 63.5। এই ভগ্নাংশগুলোর কাহিনী কি? নিউ একটা কোশ্চেন অ্যারাইজ হলো তাহলে আমাদের ভাইয়া, যে এই যে ভগ্নাংশ, এদের কাহিনী কি? তাহলে অ্যাটমিক মাস, আমাদের যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কি তাহলে ভগ্নাংশও হতে পারে? একটা কোশ্চেন আসতে পারে না যে ভাইয়া এটা কি ভগ্নাংশ হতে পারে নাকি? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে একটা দ্বারা দিই, বাকিটা দ্বারা তুমি বুঝতে পারবা। ক্লোরিন দ্বারা অ্যান্সারটা দিয়ে দিই। তোমরা আগে অনেকে জানো এটার অ্যান্সারটা, যে ক্লোরিন এর দুইটা আইসোটোপ পাওয়া যায়। ক্লোরিনের কয়টা আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে? ক্লোরিনের দুটি আইসোটোপ পাওয়া যায়। সো ক্লোরিনের দুইটি আইসোটোপ কি কি বলো তো? ক্লোরিনের দুইটা আইসোটোপ হচ্ছে আমাদের, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। একটা ক্লোরিন 35 আর একটা ক্লোরিন 37। এই যে দুইটা আইসোটোপ পেলা, ডিফারেন্ট আইসোটোপস। এখন কথা হচ্ছে এই দুইটা ডিফারেন্ট আইসোটোপ ডিফারেন্ট পার্সেন্টেজে পাওয়া যায়। সেটা হচ্ছে আমরা দেখলাম প্রকৃতিতে যে ক্লোরিন 35 যেটা, সেটা পাওয়া যায় 75%, আর ক্লোরিন 37 যেটা, সেটা পাওয়া যায় 25%। তাহলে দুইটা ডিফারেন্ট আইসোটোপ যখন ডিফারেন্ট পার্সেন্টেজে পাওয়া যায়, এখন কথা হচ্ছে তাহলে
কার ভরটাকে আমরা কতটুকু ভ্যালিড ধরে নেব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে গড় করতে হবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে বা এভারেজ এএমইউ নির্ণয় করতে হবে আমাদের এখানে। এভারেজ এএমইউটা কীভাবে নির্ণয় করে, তাহলে এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে আমার এএমইউ কত হবে, এদের ক্ষেত্রে যে আপেক্ষিক পারমাণবিক ভর, এদের পারমাণবিক ভরটা কত হবে সেটা হবে মনে রাখবো যে এর যে ওয়েট, দেখো এর যে আণবিক ভর কত সেটা 35, মানে পারমাণবিক ভর 35টাকে ওর পার্সেন্টেজ দ্বারা গুণ করবা। 35-এর সাথে কত গুণ করবো আমরা, 75 প্লাস এই যে 37-এর সাথে কত গুণ করবো, 25। তাহলে আমরা প্লাস 37-এর সাথে গুণ করতেছে কত, 25। এটাকে 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে এদের যে অ্যান্সারটা আসবে, এদের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত আসবে দেখো, 35 × 75 প্লাস 37 × 25 ডিভাইড বাই 100, অ্যান্সার আসবে কত আমার 35.5। সো আমার অ্যান্সার কত চলে আসলো বুঝতে পারছি, 35.5। এখন সবাই ক্লিয়ার যে এর ক্ষেত্রে 1 এএমইউ সমান কত গ্রাম হয়, মানে 1 এএমইউ না, আলটিমেটলি বলতে গেলে এর পারমাণবিক ভরটা কত আসে বা গড় পারমাণবিক ভর যাই বলো না কেন, এভারেজ পারমাণবিক ভর বলো বা গড় পারমাণবিক ভর যেটাই বলো, সো এর ক্ষেত্রে গড় পারমাণবিক ভরটা কত আসে আই গেস আমরা সবাই ক্লিয়ার হতে পারছি, সেটা হচ্ছে 35.5 গ্রাম। সো ভগ্নাংশ যারা আছে তাদের ক্ষেত্রে মেইন লজিক হচ্ছে এটাই যে ডিফারেন্ট আইসোটোপের ডিফারেন্ট পার্সেন্টেজ প্রক্রিয়াতে বিরাজমান, এর কারণে ডিফারেন্ট মান আসে বা ভগ্নাংশ মান আসে। আচ্ছা, এখন আসো পরমাণুর প্রকাশ। এতক্ষণ তো আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে ডিটেলসে জানলাম, এখন কথা হচ্ছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে ডিটেলসে জানলাম, এদের দ্বারা একটা পরমাণুকে কীভাবে প্রকাশ করা হয় সেটা একটু দেখি চলো। পরমাণুকে প্রকাশ করাটা খুবই ইজি। পরমাণুকে লেখার সময় আমরা এভাবে লিখি নর্মালি, যে সবার আগে আমরা পরমাণুর প্রতীকটাকে লিখি এভাবে, এটাকে লিখি এভাবে যে এক্স, সবার আগে এক্স লিখি, এক্স হচ্ছে ওর পর প্রতীক, আর এখানে আমরা লিখি এক্স এর এই বাহুতে লিখি জেড, এই বাহুতে লিখি এ, এখানে লিখি এম প্লাস মাইনাস, এখানে লিখি এন। কোনটা কি নির্দেশ করে সেটা বলে দিয়ে আসো। এখানে আমাদের কোনটা কি নির্দেশ করে, এখানে এক্স যেটা সেটা হচ্ছে ওই মৌলের প্রতীক, এক্সটা হচ্ছে আমার ওই মৌলের প্রতীক। এরপরে দেখো এক্সটা গেল ওই মৌলের প্রতীক, জেডটা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা, এবং প্রোটন সংখ্যাকে আমরা কিন্তু আরেকটা নাম বলি, সেটা কি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যার আরেক নাম কি, পারমাণবিক সংখ্যা। ওকে, এটা কি, এ হচ্ছে ভর সংখ্যা। সো ভর সংখ্যা বলতে আসলে কি বোঝায়, ভর সংখ্যা বলতে আমরা কিন্তু বুঝি যে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন এবং নিউট্রন একসাথে ভর সংখ্যা বোঝানো হয়। এর বাইরে আর কি কি আছে দেখো তো, এর বাইরে আছে আমাদের এম আর এন। সো এম মানে কি, এম মানে হচ্ছে গ্রহণ অথবা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। এম কথাটা মানে হচ্ছে গ্রহণ অথবা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে। তো তোমরা সবাই জানো ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি হয়, পজিটিভ হয়, ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, নেগেটিভ হয়। সো এটা আমি না বললেও তোমরা বুঝে নিতা যে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, চার্জটা হয় পজিটিভ, এবং ইলেকট্রন গ্রহণ করলে চার্জটা কি হয়, নেগেটিভ হয়। এতটুকু আমরা সবাই জানি। এবং এনটা কি, এন হচ্ছে আমাদের একটা অণুতে, এন হচ্ছে একটা অণুতে পরমাণু সংখ্যা। ওকে, এন হচ্ছে একটা অণুতে কয়টা পরমাণু থাকবে তার সংখ্যাটা। খুবই ইজি। আসো আমরা একটু এক্সাম্পল দ্বারা এটা বোঝার ট্রাই করি, আসো এটাকে। সো মাঝখান থেকে আমরা ভাগ করে নিই, একটু দুটো এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পলটা আমরা নেই এরকম, যে আমাদের খুবই পরিচিত, মনে করো সোডিয়াম 1123 প্লাস। সো এটা দ্বারা আমরা আসলে কি বুঝি, বলো তো। সো এখানে আমরা যদি প্রত্যেকটাকে ট্রেস ডাউন করি, এখানে এক্স কি, এক্স হচ্ছে নেট্রিয়াম, তো ল্যাটিন নাম, যেটাকে আমরা বাংলায় বলি সোডিয়াম।
সো পরমাণুটা হচ্ছে কার? পরমাণুটা হচ্ছে আমাদের সোডিয়াম পরমাণু। এখানে জেড বা প্রোটন সংখ্যা কয়টা? প্রোটন সংখ্যা হচ্ছে 11টা। এখানে যদি আমরা নিউট্রন সংখ্যা বের করি কত হবে বলো তো? নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হচ্ছে কত? আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে হয়ে যাবে। নিউট্রন সংখ্যা হচ্ছে a মাইনাস জেড। a মাইনাস জেড মানে কি? a হচ্ছে কত আমার 23 মাইনাস 11। সো আমার নিউট্রন সংখ্যা হচ্ছে এখানে 12টা। সো নিউট্রন সংখ্যা বের হয়ে গেল 12টা। বাকি ডিটেলসগুলো বের করি চলো। ইলেকট্রন কয়টা এখানে? ইলেকট্রনটা হচ্ছে সব থেকে ঝামেলা এখানে, যে এখানে আমাদের ইলেকট্রন কয়টা? দেখো নর্মালি একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে এখানে নর্মাল ইলেকট্রন হচ্ছে আমাদের 11টা, বাট একটা ইলেকট্রন কিন্তু প্লাস চার্জ, মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করলে একটা ইলেকট্রন কমে যায়, তো ইলেকট্রন হয়ে গেল আমার 10টা। সো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব কিছু আমরা বের করতে পারছি। ওকে, সো এরকম যদি তোমাকে আরেকটা বলি, দেখো এখন হচ্ছে এন এর ব্যবহারটা আমরা কোথায় দেখি? নর্মালি এন এর ব্যবহারটা মনে করি এরকম, যে S8 বা P4 এই টাইপের যৌগগুলো তোমরা দেখছো, তো তোমাদের 9, 10-এ কিন্তু এই টাইপের যৌগ ছিল। এই টাইপের যৌগগুলো আসলে কি নির্দেশ করে বলো তো? S8 কথাটার মানে কি আর P4 কথাটার মানে কি? S8 P4 কথাটা মানে হচ্ছে একটা সালফার পরমাণুতে 8টা সালফার অণু আছে। সরি উল্টা বলছি, একটা সালফার অণুতে আমাদের 8টি সালফার পরমাণু আছে। সো এই জিনিসটা এখানে মিন করে যে 8টা সালফার পরমাণু বিদ্যমান। ওকে, এই জিনিসটা আমাদের মিন করে। P4 এরটাও সেম, যে একটা ফসফরাস অণুতে 4টা ফসফরাস পরমাণু বিদ্যমান। এভাবে ডিফারেন্ট পরমাণু ক্ষেত্রে এভাবে লেখা যায়। তারপরে কার্বন ডাইঅক্সাইড CO2, তাহলে কি একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে একটা কার্বন এবং 2টা অক্সিজেন পরমাণু বিদ্যমান। এই জিনিসগুলো এখানে বোঝানো হয়। সো পরমাণু প্রকাশটা খুবই ইজি জিনিস। এখন আসো আমরা জেনে নিই আইসো যৌগসমূহ। তো আইসো যৌগসমূহ আসলে কি? সো আইসো কথাটা মানে কি, এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। সো ফার্স্ট অফ অল, এই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো আসলে কোত্থেকে আসছে? তো আমি যদি একটু বেসিক থেকে যাই, আইসো কথাটার মানে কি? আইসো কথাটার মানে সমান, সমান অথবা একই অথবা সমতা, এই জিনিসগুলোকে মিন করে। আইসো কথাটা আসলে এই 3টা জিনিসকে মিন করে, যে সমান, সমতা অথবা একই। এরকম আইসো যৌগ কি কি সম্ভব? অনেকগুলো আইসো যৌগ সম্ভব হয় আমাদের। ফর এক্সাম্পল আমি যদি বলি তোমাকে আইসোটোপ, আইসোটোপ। আইসোটোপ কথাটার মানে কি দেখো? আইসোটোপ কথাটার মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ কথাটার মানে কি দেখো আমাদের? প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা সমান। তাহলে ভাই প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে ভিন্ন কি হবে? প্রোটন সংখ্যা সমান, তবে ভর সংখ্যা ভিন্ন। দুই বা ততোধিক পরমাণু, এদের মধ্যে যদি প্রোটন সংখ্যা সমান বাট ভর সংখ্যা ভিন্ন হয়, তাহলে এদেরকে আমরা বলতে পারি একে অপরের আইসোটোপ। জিনিসটা বুঝতে পারছি? আরেকবার রিক্যাপ করে চলো, যে আইসোটোপ কাদেরকে বলা হয়? দুই বা ততোধিক পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এদেরকে আমরা বলবো আইসোটোপ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এই যে আমাদের হাইড্রোজেনটাই খুবই ইজি এক্সাম্পল, যে হাইড্রোজেন 1 হয়, এটাকে আমরা কি বলি? প্রোটিয়াম। হাইড্রোজেন 2 হয়, হাইড্রোজেন 3 হয়। এই 3টার আবার ডিফারেন্ট নাম আছে না রিকগনিশনের? তুমি চিন্তা করো, 3টে ডিফারেন্ট নাম আছে। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি প্রোটিয়াম। এটাকে আমরা কি বলি? প্রোটিয়াম বলি। এটাকে আমরা কি বলি? ডিউটেরিয়াম। আর 3 নাম্বারটাকে আমরা কি বলি? ট্রিটিয়াম। এটাকে আমরা বলি ট্রিটিয়াম। তুমি দেখতে পাচ্ছ আমাদের আইসোটোপের আসলে কনসেপ্টটা কি, যে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি? যে নিচের ডিজিটটা দ্বারা। এই যে প্রোটন সংখ্যা সমান, সবার ক্ষেত্রে প্রোটন কয়টা? এই যে সবার ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম, একটা প্রোটন সংখ্যা 1, মানে একটা প্রোটন, সবার প্রোটন সেম। বাট উপরে দেখো ভর সংখ্যা, সবারই কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট, ওর 1, ওর 2, ওর 3। মানে এক কথায় বলা যায়, দেখো প্রোটন সংখ্যা সমান বাট ভর সংখ্যা ভিন্ন, কথাটার মানে কি ভাইয়া?
মানে ওদের নিউট্রন সংখ্যার মধ্যে ভিন্নতা আছে। ওদের 3টা পরমাণুর মধ্যে একই সংখ্যক প্রোটন থাকলেও এদের মধ্যে ডিফারেন্ট নিউট্রন আছে, এর কারণে এদের ভর সংখ্যাটা ডিফারেন্ট হয়েছে। সো এই টাইপের পরমাণুগুলোকে বা এই টাইপের সেটকে আমরা কি বলবো, এদেরকে বলবো আমরা আইসোটোপ, যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান তবে ভর সংখ্যা ভিন্ন। ক্লিয়ার এই জিনিসটা? এরপর আসো আরেকটা জিনিস আমরা আলোচনা করি। এই তো গেল আমাদের আইসোটোপ, আইসোটোপ গেল। এরপর আরো কিছু আছে, যে আইসোটোন বলে একটা কথা আছে। এরপর আসি আমরা আইসোটোন। আইসো কথাটার মানে হচ্ছে সমতা। আইসোটোন কি? আইসোটোন দেখো, এন, এন ফর নিউট্রন। আইসোটোন কথাটার মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান তবে প্রোটন সংখ্যা ভিন্ন। সো এদের ডিফারেন্সটা বুঝতে পারছি আমরা, যে এদের মধ্যে কি হবে, এদের আবার একটু ডিফারেন্ট টাইপের, যে এদের মধ্যে নিউট্রন সংখ্যা সমান বাট প্রোটন সংখ্যা এদের ভিন্ন। সো এদেরকে আমরা কি বলি, আইসোটোন। তো ফার্স্টে আইসোটোপ, আইসোটোপে কি প্রোটন সংখ্যা সমান, দেখো পি ফর প্রোটন, এন ফর নিউট্রন। সো আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোপ। বাট এদের আইসোটোপের ক্ষেত্রে কি ভিন্ন হয়, ভর সংখ্যা। আর আইসোটোনের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা, ভিউ পয়েন্টটা, সেটা কি, আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান তবে প্রোটন সংখ্যা ভিন্ন। এক্সাম্পল দিয়ে চলো আসো। এক্সাম্পল আছে এরকম, সোডিয়াম 11-23 আর ম্যাগনেসিয়াম 12-24। দুইজনের ক্ষেত্রে দেখো দুইজনের প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন, বাট নিউট্রন সংখ্যা চিন্তা করো একটু, এদের দুইজনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা চিন্তা করো। ফার্স্টটা নিউট্রন সংখ্যা কত হবে, 23-11, 23-11 কত হয়, 12। সেকেন্ডটায় 24-12 কত হয়, 12। সো দুই জায়গায় দেখতে পারতেছো নিউট্রন সংখ্যা কিন্তু সমান। এই যে এই টাইপের পরমাণু যারা আছে, এই টাইপের পরমাণু যারা আছে যাদের ক্ষেত্রে কি হয়, তোমার নিউট্রন সংখ্যা সমান হয় কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলি, আইসোটোন। প্রোটন সংখ্যা ভিন্ন বা ভর সংখ্যাও ভিন্ন বলতে পারো, কোনো সমস্যা নাই। যে নিউট্রন সংখ্যা সমান তবে প্রোটন সংখ্যা অথবা ভর সংখ্যা ভিন্ন, তুমি যেটাই বলো কোনো সমস্যা নাই। পাশে লিখে দিয়ে লাগলে যে প্রোটন সংখ্যা অথবা ভর সংখ্যা, তুমি যেটাই বলো সেটাই ভিন্ন হবে। এদেরকে আমরা কি বলতে পারি, এদেরকে আমরা বলি আইসোটোন। এরপরে আরেকটা টাইপ দেখি আমরা, চলো। তো এই থার্ড টাইপটা কি হবে আমাদের, আইসোবার। আইসোবার এদের ক্ষেত্রে উদাহরণটা কি দেখো, এদের উদাহরণটা হচ্ছে, এদের ক্ষেত্রে দুই বা অধিক পরমাণু যাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, যাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান তবে প্রোটন সংখ্যা ভিন্ন। দুইটা পরমাণু যাদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান তবে প্রোটন সংখ্যা ভিন্ন, এদের ক্ষেত্রে আমরা কি বলবো, এদের ক্ষেত্রে আমরা বলতে পারি এরা আইসোবার। সো আইসোবারের কনসেপ্টটা ক্লিয়ার। আইসোবার কি, ভর সংখ্যা সমান বাট প্রোটন সংখ্যা ভিন্ন, এদেরকে আমরা আইসোবার বলি। সো এদের এক্সাম্পল খুব ইজি, নর্মালি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরা নর্মালি এই টাইপের হয়, যে যাদের ভর সংখ্যা সমান বাট প্রোটন সংখ্যা ভিন্ন। সো ফার্স্টের তিনটা আমরা ক্লিয়ার, যে আইসোটোপে কি হয়, প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন, মানে নিচেরটা সমান উপরেরটা ভিন্ন। আইসোটোনে কি হয়, আইসোটোনে তোমার নিউট্রন সংখ্যা সমান হয় বাট ভর সংখ্যা অথবা প্রোটন সংখ্যা এটা ভিন্ন হয়। এক্সাম্পল দেখতে পাচ্ছি যে নিউট্রন মানে প্রোটন সংখ্যাও সেম না, ভর সংখ্যাও সেম না, সেম কি নিউট্রন সংখ্যা, এদের মাইনাসটা। আর আইসোবার কি, আইসোবার হচ্ছে বার মানে ভর, মানে বলতে পারো ভর সংখ্যা সমান বাট প্রোটন সংখ্যা ভিন্ন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট 3 টাইপের বেসিক। এর বাইরে আরও কিছু কিছু টাইপ আছে, সেগুলো এখানে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল যেটা আমাদের বলি, আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রনটা কি দেখো, আই গেস নাম দ্বারা বুঝতে পারতেছো কিছু একটা, ইলেকট্রন সংখ্যা সমান। আইসোটোপ হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান আর বাকি সব ভিন্ন হতে পারে, প্রোটন, নিউট্রন, দে ক্যান বি এনিথিং। সো ইলেকট্রন সংখ্যা সমান, এদেরকে আমরা বলি আইসো ইলেকট্রন। এক্সাম্পল দেখি আসো একটু। এক্সাম্পল অনেকগুলো একসাথে দেওয়া, যেমন রাখো
N3 মাইনাস, O2 মাইনাস, F মাইনাস। এই তিনজনের ক্ষেত্রে দেখি আসো আমরা, এই তিনজনের ক্ষেত্রে আমরা একটু দেখি। এই তিনজনের ক্ষেত্রে তুমি যদি টোটাল ইলেকট্রন কাউন্ট করো, টোটাল ইলেকট্রন কাউন্ট করলে কত হয় বলো তো? এদের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কয়টা? নর্মালি 7টা আর 3টা ইলেকট্রন গ্রহণ করছে, টোটাল কয়টা হয়েছে? 10টা। অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন থাকে নর্মালি, 2টা গ্রহণ করছে, টোটাল কয়টা হয়েছে? 10টা। ফ্লোরিনের ক্ষেত্রে 9টা থাকে, 1টা গ্রহণ করছে, টোটাল ইলেকট্রন 10টা। সো এই টাইপের স্ট্রাকচার, মানে ইলেকট্রন আদান প্রদানের পর যদি এমন হয় এদের টোটাল ইলেকট্রন নাম্বারটা সেম হয়, এদেরকে আমরা কি বলি? আইসো ইলেকট্রন। এবং এদেরকে আমরা বলি আইসো ইলেকট্রনিক স্ট্রাকচার, এক একজনকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি নাম বলি। সো নেগেটিভ না, মাঝে মাঝে নেগেটিভ পজিটিভ মিক্সও আসতে পারে। ফর এক্সাম্পল তুমি দেখো এখানে তুমি সোডিয়াম প্লাস বা ম্যাগনেসিয়াম প্লাস, এই দুজনের কথাও চিন্তা করো। এই দুজনের চিন্তা করলে কি হয়? সোডিয়ামের ছিল কয়টা? 11টা। প্লাস মানে কি? একটা ত্যাগ করছে, তাহলে কয়টা হয়ে গেল? ওরও 10টা হয়ে গেল। ম্যাগনেসিয়ামে কয়টা? 12টা। 2টা ত্যাগ করছে, কত হয়ে গেল? 10টা। তাহলে এরা 5 জন সবাই কিন্তু আইসো ইলেকট্রনিক কাঠামোর আন্ডারে পড়ে। বুঝতে পারছো এই জিনিসটা? এদেরকে বলা হয় আইসো ইলেকট্রন। এর বাইরে আমাদের আরেকটা জিনিস হওয়া পসিবল, সেটাকে বলা হয় কি? আইসোমার। সো আইসোমার জিনিসটা কি সেটা আমরা একটু দেখি আসো। এর বাইরে আরেকটা হওয়া পসিবল, সেটা হচ্ছে আইসোমার। খুবই ইউনিক টাইপের একটা আইসোটোপ। এখানে কি হয়, এটা একটু পুরোটা আমি লিখে দিই, পুরোটা যে আইসোমারের ক্ষেত্রে কি হয়। এদের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, এদের ইলেকট্রন প্রোটন নিউট্রন দুইটাই সমান। দেখো এদের ইলেকট্রন প্রোটন নিউট্রন 3টি সংখ্যাই সমান। এদের ইলেকট্রন সংখ্যা বলো, প্রোটন সংখ্যা বলো, নিউট্রন সংখ্যা বলো, 3টা সংখ্যাই সমান। তাহলে তোমাদের কোশ্চেন, ভাইয়া ইলেকট্রন সমান, নিউট্রন সমান, প্রোটন সমান, কিন্তু ভর সংখ্যাও সমান, তবে ডিফারেন্সটা কি এদের মধ্যে? ডিফারেন্সটা হচ্ছে ভাইয়া, এদের ডিফারেন্স হচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্মে। এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে ভিন্নতা থাকে। এদেরকে আমরা বলি আইসোমার। সো আইসোমারটা বোঝা গেছে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা সমান, মানে সবই সমান বলতে গেলে, বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে দেখো এক্সাম্পলটা দিই এরভাবে, যে টেকনিশিয়াম 43, একটা হচ্ছে 99, আরেকটা হচ্ছে টেকনিশিয়াম 43 99M। এখন তোমরা একটু খেয়াল করো, আচ্ছা একটা কাজ করি, যে এমটা আমি অন্য কালারে লিখি। এদের মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে একটু ভিজুয়ালি বুঝতে পারবা। ডিফারেন্সটা কি বলো তো? একজনের কাছে এম আছে আর একজনের কাছে এম নাই। এখন এম জিনিসটা কি? এম জিনিসটা তেজস্ক্রিয়তা নির্দেশ করে। এম জিনিসটা কি নির্দেশ করে? তেজস্ক্রিয়তা। তোমাকে আমি এখানে লিখে দেই যে এম বলতে বোঝায় মেটাস্টেবল অবস্থা। এটা মেটাস্টেবল অবস্থা বোঝায়, মানে নর্মাল অবস্থা না, এটা একটু তেজস্ক্রিয় অবস্থা বোঝায়। সো এম বলতে আমরা যে জিনিসটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে এটা একটা মেটাস্টেবল অবস্থা। এবং টেকনিশিয়াম 99M সেটা একটা গামা রশ্মি ত্যাগ করে, মনে রাখবে এটা গামা রশ্মি বিকিরণ করে, গামা বিকিরণ। এই আলফা বিটা গামা আমি একটু পরে দেখব, এটা গামা বিকিরণ করে এবং গামা বিকিরণ করার মাধ্যমে এটা টেকনিশিয়াম 99M থেকে টেকনিশিয়াম 99-এ চলে আসে। বুঝতে পারছি জিনিসটা, যে টেকনিশিয়াম 99M থেকে টেকনিশিয়াম আসার জন্য গামা রশ্মি বিকিরণ করা লাগে। এরকম আরও আছে, কি আছে? ব্রোমিন আছে আমাদের। দেখো ব্রোমিন দিয়ে একটা উদাহরণ দিই আমি তোমাদেরকে, যে ব্রোমিন নর্মালি 82 অ্যান্ড এই ব্রোমিন 82, এরকম স্টার থাকে অনেকগুলোর পরে। সো একটা কাজ করি, এটা আমি ডিফারেন্ট কালারে লিখি। সো এই দেখো এদের মধ্যে আমি কি করলাম, একজনের কাছে স্টার আছে আর একজনের কাছে স্টার নাই। স্টার দ্বারা কি বোঝায়? এর তেজস্ক্রিয় অবস্থা আছে কিন্তু। সো নর্মালি দেখবা আইসোমার, সেটা তুমি দেখেই বুঝতে পারবা যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সবকিছু সমান, বাট একটা কিছু এক্সট্রা সিম্বল থাকবে, হয় একটা এম থাকবে, এম মানে কি মেটাস্টেবল অবস্থা, অথবা একটা স্টার থাকবে যেটা দ্বারা তুমি তেজস্ক্রিয় বুঝতে পারবা। এই টাইপের একটু ডিফারেন্স দ্বারা তুমি এটা সিগনিফাই করতে পারবে এদের মধ্যে। সো আই গেস আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসোমার সবগুলো সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া নিতে পারছি।
তো আসলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা আমরা এক ছকে দেখে নিই একটু। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসোমার, পাঁচটার ক্ষেত্রে আইসোটোপে কি হয়? প্রোটন সংখ্যা সমান। কোন জিনিসটা সমান? আইসোটোপে প্রোটন সংখ্যা সমান। আইসোটোনে কি সমান? নিউট্রন সংখ্যা, এই যে নিউট্রন সংখ্যা সমান। আইসোবারে কি হয়? ভর সংখ্যা সমান, এই যে ভর সংখ্যা সমান। আইসো ইলেকট্রনে কি হয়? প্রোটন নিউট্রন প্রোটন নিউট্রন ভর কোনোটাই সমান হয় না। এখানে সমানটা কি হয়? এখানে হয় তোমার টোটাল ইলেকট্রন। এক্ষেত্রে তোমার টোটাল ইলেকট্রন সেম, টোটাল ইলেকট্রন সমান হয়। সো বুঝতে পারলাম এটা আমরা। এরপরে কি দেখো? আইসোমার। আইসোমারে কি হয়? ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটাই সেম। এটা খেয়াল করো, এদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটাই সেম। তাহলে ভাই ভিন্ন কি? ভিন্ন হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম। এই যে এদের কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন। মনে রাখবা, তোমার ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র কারোর জন্যই না। দেখো, কারোর জন্যই কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম না। সো এই জিনিসটা সবাই খেয়াল রাখবে যে আইসো যৌগসমূহের মধ্যে কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্ম কখনোই সেম হবে না। প্রোটন সংখ্যা একই হলেও কখনো এদের মধ্যে এটা কিন্তু সেম হবে না। বাট আইসোটোপের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে কিন্তু পর্যায় সারণীতে অবস্থান সেম। এটা মনে রাখতে হবে তোমার একটু। আর উদাহরণগুলো তো আমরা একটু আগে দেখে আসছি। আইসোটোপ, আইসোটোন, আইসোবারের উদাহরণ দেখি নেই, এখান থেকে দেখে নিতে পারি আমরা। দেখো এই যে কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্ক দুইটাই হচ্ছে 64। সো এটা হচ্ছে আমাদের উদাহরণ। সো আই গেস এই ছকটা তোমাকে একই সাথে সব কিছুর একটা ডিটেলস কভার করবে। এখন আসি আমরা, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা সুন্দর, আসলে এটা সলভ করি একটু। এক্স এবং ওয়াই আচ্ছা ফার্স্টে দেখো এক্স ওয়াই জেড তিনটা সিম্বল দেওয়া হয়েছে, এক্স ওয়াই জেড। তো তিনটার মধ্যে কিছু কিছু জিনিস লেখা আছে, কিছু কিছু জিনিস লেখা নাই। মানে এখানে দেখো এক্সটা হয়তো লেখা 6, 13, মানে বুঝতে পারছি এটা কার্বনের আইসোটোপ। এটা একটা ওয়াই কার বোঝা যাচ্ছে না, সি কি সেটা বোঝা যাচ্ছে না। সি একটু বোঝা যাচ্ছে যে এটা নাইট্রোজেন, বাট সিটা কি সেটা বোঝা যাচ্ছে না জেড এর ক্ষেত্রে। তোমাকে কিছু হিন্টস দিছে। ফার্স্টেরটা কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে এক্স এবং ওয়াই পরস্পরের আইসোটোপ হলে এ এর মান কত? খুবই ভালো একটা কোশ্চেন, ফার্স্টটা সলভ করি। সো দেখো এক্স এবং ওয়াই যদি আইসোটোপ হয়, এক্স এবং ওয়াই আইসোটোপ হলে কি হবে তোমরাই বলো তো? এক্স এবং ওয়াই যদি একে অপরের আইসোটোপ হয় তাহলে আমরা কি বলতে পারি? প্রোটন সংখ্যা সমান না? তাহলে এই যে নিচের এই যে দুইটা ডিজিট, এরা দুইজন কি সমান হবে না একে অপরের? এরা দুইজন কিন্তু একে অপরের সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি? এ ইজ ইকুয়াল টু 6। খুবই ইজি কোশ্চেন কিন্তু। যদি এরা একে অপরের আইসোটোপ হয় তাহলে এর মানটা কত হবে? এর মানটাও কিন্তু 6 হবে। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারলাম। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে আসো। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি বলা আছে? বলা আছে এক্স এবং জেড আইসোটোন হলে সি এর মান কত? আচ্ছা, এক্স এবং জেড যদি আইসোটোন হয়, এক্স ও জেড আইসোটোন হলে, এক্স এবং জেড যদি আইসোটোন হয় তাহলে কি হবে? নিউট্রন সংখ্যা সমান। তাহলে নিউট্রন সংখ্যা সমান, তাহলে দেখো এক্স আর জেড, এই যে এক্স আর জেড, তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করি আমরা? তাহলে এক্স এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কি হবে? 16 না 13 - 6 ইজ ইকুয়াল টু কি হবে? জেড এর C-7। তাহলে ওর C-7। তাহলে এখানে কত আসে? তাহলে সি ইজ ইকুয়াল টু কত আসবে তোমরাই বলো। আমি আর তো বাড়তি ক্যালকুলেশনে গেলাম না। এখানে আসবে 7 আর এখানে কত আসবে? তাহলে 7 7 14। তাহলে সি এর মান কত আসবে? সি এর মান আসবে 14। খুবই ইজি বের করাটা। দেখো আইসোটোপ, আইসোটোন, আইসোবার থেকে কিন্তু মানে আইসো যৌগ থেকে এরকম কোশ্চেন আসতেই পারে। 3 নাম্বারটা দেখো, কোন দুটি পরস্পরের আইসোবার? আচ্ছা, কোন দুইটা পরস্পরের আইসোবার বলো তো? তো আমরা যদি 1 2 3 এই তিনটাকে ধরে নেই তাহলে আমরা দেখলাম তিনটা পরমাণু আমাদের কি আসলো? আমাদের ফার্স্টেরটা কিন্তু আসলো X13 আর কত আসলো এখানে? X13 6 আসলো। ওয়াই এরটা কত আসছে দেখো, ওয়াই কিন্তু আসছে আমাদের, ওয়াই আসছে আমাদের আচ্ছা 6 আর ওখানে 14, ওয়াই আসছে 6 আর 14। আর জেড কত আসছে আমাদের? জেড আসছে আমাদের 14 আর এখানে 7। এখন তুমি বলো আইসোবার হওয়ার জন্য কি দরকার? আইসোবার হওয়ার জন্য কিন্তু ভর সংখ্যা সমান হতে হয়। তাহলে আমরা কি বলতে পারি এখানে? এখানে আমরা বলতে পারি ওয়াই ও জেড পরস্পরের আইসোবার, ওয়াই এবং জেড পরস্পরের আইসোবার। সো কোশ্চেনটা কিন্তু ইজি ছিল, একটু কঠিন মনে হলেও। সামনে জায়গায় চলো আমরা। আচ্ছা, এখানে বলছে তেজস্ক্রিয় আইসোটোপ। সো এই যে তোমাদেরকে আমি একটু আগে বলে আসছিলাম, মনে আছে নিউট্রনের কাজ কি বলো তো একটা পরমাণুতে? একটু ভিডিওটা পজ করে চিন্তা করো, একটা নিউট্রনের কাজ কি? নিউট্রনের কাজ কিন্তু পরমাণুর ভিতরে প্রোটনগুলোকে একসাথে ধরে রাখা।
যদি প্রোটনগুলোকে একসাথে ধরে না রাখতো, প্রোটন আর ইলেকট্রন একে অপরের আকর্ষণের ফলে প্রোটন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেত, তাহলে কিন্তু প্রত্যেকটা পরমাণু হাইড্রোজেন হয়ে যেত, কোনো কার্বন, অর্গানেসন, হিলিয়াম বা মনে করো আয়রন এগুলো থাকতো না। প্রোটন এবং ইলেকট্রন আলাদা আলাদা হয়ে নিজেরা একটা সত্তা তৈরি করে ফেলতো হাইড্রোজেনের মতো। নিউট্রন থাকার ফলে আমরা 118টা মৌল এবং এর ফার্দার আরও মৌল পাবো ফিউচারে। বাট দেখা যায় কি, একটা নির্দিষ্ট নাম্বারের পর না নিউট্রন যতই সবল নিউক্লিয় বল হোক, সবল নিউক্লিয় বল যতই বেশি হোক, প্রোটন আর নিউট্রন একসাথে থাকতে পারে না। তখন কি হয়, নিউক্লিয়াসটা ভেঙে যায়। এবং এই যে নিউক্লিয়াসটা যখন ভেঙে যায়, তখন নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা এই টাইপের রশ্মি বের হয়। এদেরকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। সো বুঝতে পারছি আমরা যে পর্যায় সারণীতে 118টা মৌল, এদের সবারই আইসোটোপ উপস্থিত। বাট আমরা সকলেই জানি যে নিউট্রন এবং প্রোটনের নাম্বারে যদি ডিফারেন্স তৈরি হয়, তখন কি হয়, সবল নিউক্লিয় বল অত ইফেক্টিভ হয় না এবং পরমাণু নিউক্লিয়াসটা নিজে নিজে ভেঙে যায় এবং তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি হয়। তেজস্ক্রিয় আইসোটোপ আমরা নর্মালি দুইভাবে পাই। সেটা কি দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ আর একটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিমটা আমরা ল্যাবে তৈরি করি আর প্রাকৃতিকটা নিজে নিজেই তৈরি হয়। সো দেখো এই যে এইটাই বলা হয়েছে যে প্রাকৃতিকটা আমরা নিজে নিজে পাই আর কৃত্রিমটা আমাদের ল্যাবে তৈরি করা হয়। এবং এরা 3 টাইপের রশ্মি দেয়। দেখো 3 টাইপের রশ্মি কি, একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, একটা হচ্ছে গামা রশ্মি। সো আলফা রশ্মিটা কি একটু এখানে যদি আমি বলি, দেখো আলফা রশ্মিটা আসলে আমাদের কি, আলফা রশ্মিটা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা রশ্মি। নর্মালি আমরা যদি এটাকে নিয়ে একটু ডিটেলসে কথা বলি, দেখো একটা হিলিয়াম পরমাণু কি, একটা হিলিয়ামকে আমরা কিন্তু এভাবে লিখি যে হিলিয়াম 24। এই যে হিলিয়ামের কাছে ইলেকট্রন থাকে কয়টা, 2টা ইলেকট্রন থাকে। হিলিয়াম যদি তোমার কোনোভাবে 2টা ইলেকট্রন ত্যাগ করে, হিলিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে যে জিনিসটা তৈরি হয় সেটা হয় হিলিয়াম 242+। অ্যান্ড এই যে হিলিয়াম 242+, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আলফা কণা। সো ক্লিয়ার, এটা আলফা কণাটা কি, হিলিয়াম 242+ বা হিলিয়াম নিউক্লিয়াস। বিটা কণাটা কি মনে রাখবা, বিটা কণাটা হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন হওয়ার ফলে কি হয়, এর সংকেতটা আমরা কিছুটা এভাবে লিখি যে বিটা -1 0। বিটা -1 0 লেখে অনেকে এভাবে লেখে যে ইলেকট্রন -1 0। ওকে, আমরা এভাবে লিখতে পারি। আর গামাটা কি, গামাটা হচ্ছে নর্মালি ফোটন কণা, ফোটন বলা যায় বা গামা নর্মাল বলা যায়। সো এটাকে আমরা কীভাবে লিখি, গামাটা হচ্ছে নর্মালি আমাদের এরকম, গামাটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন একটা কণিকা। ওকে, নর্মালি যেসব পদার্থের মধ্যে অনেক বেশি পরিমাণে শক্তি বা বেশি পরিমাণে এনার্জি স্টোর থাকে, তারা গামা এমিশনটা দেখায়। সো এদের সম্বন্ধে ডিটেলস জেনে নিই আমরা। এই দেখো আলফা রশ্মি, আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত, +2। কারণ এই যে হিলিয়াম নিউক্লিয়াস একটু আগে দেখা আসছি 242+, এর কারণে এটা 2+। বিটার ক্ষেত্রে কি হয়, -1, কারণ এটা একটা ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি আমাদের সবাই জানি আমরা -1, সো এটা -1। আর গামার কোনো চার্জ নেই, কারণ কি গামা জাস্ট নর্মাল উচ্চ গতি সম্পন্ন নিউট্রন বলতে পারে একদিক থেকে। আপেক্ষিক ভর আলফার 4, গামার তো কোনো ভর নাই দেখছি আমরা, আর বিটারও তো কোনো ভর নেই, কারণ বিটা হচ্ছে একটা ইলেকট্রন, ইলেকট্রনের কোনো আপেক্ষিক ভর থাকে না। আর কোনটা কি সেটা দেখলাম। আপেক্ষিক ভেদন ক্ষমতা দেখো, আলফার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, আলফার ভেদন ক্ষমতা সব থেকে কম। মনে রাখবা, যার আয়ন যত স্ট্রং তার ভেদন ক্ষমতা তত কম, যার আয়ন ক্ষমতা বা যার আয়নিত হওয়ার ক্ষমতা যত বেশি তার ভেদন ক্ষমতা তত কম। আচ্ছা, সেখানে আমরা একটু দেখি, দেখো একটা পরমাণু থেকে যখন আলফা, বিটা, গামা কণা বের হয়, তখন ওই পরমাণুটার কি চেঞ্জ হয় সেটা আমাদের বুঝতে হবে। দেখো একটা তেজস্ক্রিয় পরমাণু যদি আলফা বিকিরণ করে, তেজস্ক্রিয় পরমাণু আলফা বিকিরণ যখন করে, তখন তার প্রোটন সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। এটা খুব ইম্পর্টেন্ট কথা যে একটা আলফা কণা বের হলে প্রোটন সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। ওকে, সো 4 একক কি হয়, হ্রাস পায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু হ্রাস পাইছে। ফর এক্সাম্পল দেখো রেডিয়াম 88 226, এর থেকে দেখো একটা আলফা কণা বের হয়েছে। আলফা কণা বের হয়েছে, এটা দেখো নর্মাল যোগ বিয়োগ, এই যে 88 থেকে নিচে 2 বের হয়েছে, তাহলে কি থাকবে, 86 থাকবে। আর 226 এটা থেকে 4 মাইনাস যাবে, তাহলে কি হবে, 222। সো রেডিয়াম রেডনে কনভার্ট হয়ে গেছে। খুবই ইজি এরকম যে আলফা কণা বের হলে কি হয়, তোমার ওইটা ব্যালেন্স হয়ে যাবে, যে একটা 2 4 যে 2 আর 4 এটা জাস্ট এখান থেকে ব্যালেন্স হয়ে যাবে নাম্বার থেকে। বিটা বের হলে কি হয়, দেখো তোমার যদি কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা বের হয়, তাহলে তার পরমাণুতে
প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়। খুবই খুবই ইম্পর্টেন্ট যে এর ক্ষেত্রে কি হয়, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়, এটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে কখন, বিটা বের হলে। ওকে, সো এই দেখো এই যে এসি বা অ্যাস্টারটিন আমাদের, সো এই দেখো এখান থেকে একটা বিটা বের হয়েছে, বিটা বের হলে কি হয় দেখো, বিটা মানে কি দেখছো, এখানে একটু খেয়াল করো, এই যে এটা ছিল 89 ছিল, তো মাইনাস বিটা মানেই তো -1 এই জায়গাটায়, সো -1 যদি হয়, সো অবশ্যই কি এখানে 1 বেড়ে যাবে, মানে এই 89কে ব্যালেন্স করা লাগবে, অবশ্যই 89কে ব্যালেন্স করার জন্য কি এখানে অবশ্যই 90 আনা লাগবে। সো বুঝতে পারছি এটা, আর উপরে তো কোনো চেঞ্জ হবে না, কারণ উপরে তো কোনো ঝামেলা হয় না। গামা রশ্মি থাকলে কোনো চেঞ্জ হয়, যে টেকনিশিয়াম 99M থেকে জাস্ট গামা রশ্মি নির্ণয় হয়েছে, গামা বের হলে কোনো চেঞ্জ হয় না, ভিজিবল কোনো চেঞ্জ হয় না আমাদের এখানে। আচ্ছা, এখন দেখো এই যে তেজস্ক্রিয় বিক্রিয়া, যে আলফা বিটা গামা যে বের হয়, এটাকে আমরা ডিফারেন্ট টাইপে ভাগ করতে পারি, ট্রান্সমিউটেশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ডিফারেন্ট টাইপের বিক্রিয়া ভাঙা যায়। সো ফার্স্টে দেখো ট্রান্সমিউটেশন বিক্রিয়াটা কি। ট্রান্সমিউটেশন বিক্রিয়াটা হচ্ছে যখন তোমার উচ্চ গতিসম্পন্ন নিউট্রন বা প্রোটন অথবা আলফা কণা কোনো কিছুকে আঘাত করে ভাঙা ফেলবে। এক কথা বলতে গেলে দেখো, কোনো কিছুকে আঘাত করে নতুন কোনো পরমাণু তৈরি করলো, যেমন দেখো এই যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামটাকে অ্যাটাক করছে কে, একটা আলফা কণা। আলফা কণাটা যখন অ্যালুমিনিয়ামটাকে অ্যাটাক করলো, নিউট্রন বের হইলো, এবং কি হলো দেখো, এটা চেঞ্জ হয়ে গেছে। দেখো নিউট্রন বের হওয়া মানে কি, দেখো 13 আর 2, 13 আর 2 মিলে কি হয় 15, সো 15 থেকে কি হয়েছে, নিউট্রনের তো কোনো প্রোটন নাই, সো 15 হয়ে গেল, আর এখানে 27 আর 4 কত হয় 31, সো সেখান থেকে একটা নিউট্রন বের হলো, সো অবশ্যই 30 হয়ে যাবে। এইগুলোকে বলা হয় ট্রান্সমিউটেশন বিক্রিয়া। সো আসলে আমরা একটু বাকিগুলো দেখে নিই। এই যে স্ক্যানাডিয়াম, এর সাথে একটা নিউট্রন অ্যাটাক করলো, নিউট্রন অ্যাটাক করলে কি হলো দেখো, একটা প্রোটন বের হইলো, এবং এখানে এরকম বেরোলো। তোমাকে করবে কি জানো, তোমাকে এরকম ডিফারেন্ট বিক্রিয়া দিয়ে তোমাকে জাস্ট এরকম বক্স করে দিবে, তোমাকে এরকম বলবে যে তোমাকে এরকম শূন্যস্থান পূরণ করো, বলবে একটা নিউট্রন বের হয়েছে, তাহলে এখানে শূন্যস্থানে কি হবে, তো এরকম বলবে এখানে এরকম গ্যাপ ফিল করো, এরকম গ্যাপ ফিলিং টাইপের কোশ্চেন আসে এখান থেকে। তোমার জাস্ট একটা জিনিসই করতে হবে, জাস্ট মনে রাখা লাগবে যে আলফা অ্যাটাক করলে বা আলফা বের হলে কি হয়, প্রোটন সংখ্যা 2 পরিবর্তন হয়, ভর সংখ্যা 4 পরিবর্তন হয়। বিটা বের হলে কি হয়, প্রোটন সংখ্যা 1 যোগ হয়, আর গামা বের হলে কোনো পরিবর্তনই হয় না। আর নিউট্রনের ক্ষেত্রেও সেম এরকম, জাস্ট তুমি ডান আর বাম পাশ যোগ করবা, যোগ করলে তোমার যে ফলাফলটা আসবে জাস্ট ব্যালেন্স করাটা, এগুলো ছোটোখাটো যোগ দিয়ে এগুলো আমরা হাতে হাতে পারবো। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন মানে কি মনে রাখবা, ফিশন মানে কোনো বড় একটা জিনিস ভেঙে ছোট টুকরায় হয়ে যাওয়া। সো নিউক্লিয়ার ফিশন হচ্ছে যখন কোনো একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়। ফর এক্সাম্পল এই বিক্রিয়াটা দেখো, এই যে প্লুটোনিয়াম 94, সেটাকে তুমি একটা নিউট্রন দ্বারা অ্যাটাক করলা, দেখো বড় একটা কণিকা সেটা ভেঙে জিরকোনিয়াম, জেনন, দুটো ছোট ছোট কণিকায় ভাগ হলো। কোথায় তোমার 94, কোথায় 40 আর 54, ছোট কণিকায় ভাগ হয়ে গেল, প্লাস কি এক্সট্রিম লেভেলে এনার্জি তৈরি হলো, দেখো প্লাস এক্সট্রিম লেভেলের এনার্জি তৈরি হয়েছে। আবার দেখো ইউরেনিয়াম, এই যে U235, এই ইউরেনিয়াম একটা বড় কণিকা, এটাকে তুমি যখন অ্যাটাক করলে একটা নিউট্রন দ্বারা, সেটা ভেলে কি হয়ে গেল, বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হলো। তো এই যে বড় একটা কণা ভেঙে ছোট একটা কণায় তৈরি হলো, প্লাস অনেক পরিমাণ এনার্জি তৈরি হলো। এই টাইপের বিক্রিয়াগুলো যেখানে বড় পরমাণু ভেঙে ছোট ছোট পরমাণু তৈরি হয়, এদেরকে আমরা কি বলি, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ফিশন মনে রাখবা, FISSION বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, এটা মনে রাখবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। এরপরে বিক্রিয়াটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যেটা হচ্ছে ফিশনের উল্টাটা। ফিউশনে কি হয় দেখো, নামটাই বুঝতে পারছো, ফিউশন মানে দুইজন একসাথে ফিউজ হয়ে বড় কিছু তৈরি হবে। সংজ্ঞায় যেটা লেখা দেখতেছি আমরা, যে ফিউশনে কি হয়, দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস অত্যাধিক উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বা নতুন মৌল তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এটা শুধুমাত্র এক জায়গায় হয়, সেটা কি, সূর্যে, মানে সূর্যে শুধুমাত্র এই বিক্রিয়াটা হয়। সূর্যে কি হয়, দুই অণু হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করে। তো এই দেখো দুইটা একটা এটা এই দেখো, এটা কি, এটা একটা প্রোটিয়াম আর একটা ডিউটেরিয়াম, এরা মিলে কি তৈরি করছে, ট্রিটিয়াম, মানে একটা হিলিয়াম তৈরি করছে। এরকম দেখো হাইড্রোজেন আর ট্রিটিয়াম মিলে কি আবার হিলিয়াম তৈরি করছে। সো এই যে দেখো এখানে কি ছোট পরমাণু মিলে বড় পরমাণু তৈরি হয়েছে, এদেরকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। সো আই গেস আমরা বুঝতে পারছি যে আমাদের ট্রান্সমিউটেশনে কি হয়, জাস্ট অ্যাটাক রিঅ্যারেঞ্জমেন্ট হয় একটা। ফিশনে কি হয়, বড়টা ভেঙে ছোট হয়ে যায়। ফিউশনে কি হয়, ছোটটা ভেঙে বড় হয়ে যায়। এই হচ্ছে পরিবর্তন এদের। আচ্ছা, এখন আসো আমরা কিছু MCQ অ্যান্সার করি। এতক্ষণ আমরা যা পড়াশোনা করলাম, বলা আছে নিচের কোনটি আইসোটোনের উদাহরণ। তাহলে আইসোটোনের উদাহরণ করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে। তো আসো ফার্স্টেটা আমরা একটু দেখি কারটা কত হয়। এটা কি 6, এখানে কয়টা হয় 7টা, আর এখানে হয়, আচ্ছা এখানে হয় 8টা, এখানে 8টা, এটাই তো আইসোটোনের উদাহরণ। এই যে প্রথমটা আইসোটোনের উদাহরণ মিলে গেছে। দেখো 14 দিয়ে 6 বিয়োগ করলে কত হয় 8, আর 16 দিয়ে 8 বিয়োগ করলে 8,
সো নিউট্রন সংখ্যা সমান, সো দিস ইজ আইসোটোন। খুবই ইজি কোশ্চেন, রাজশাহী বোর্ড 22-এ আসছে, বোর্ডে আসা কোশ্চেন, দেখছো কত ইজি কোশ্চেন আসে। এরপরে দেখো কোন কণিকার স্থায়িত্ব সবথেকে কম। আচ্ছা, স্থায়িত্ব সবচেয়ে কম বলতে আসলে কি বুঝাইছে বুঝতে পারছি আমরা? স্থায়িত্ব কম মানে হচ্ছে আমাদের অস্থায়ী কণিকা। আমরা একটু আগে শুরুতেই কিন্তু এটা নিয়ে আলোচনা করছি যে অস্থায়ী কণিকা এরা স্থায়িত্ব কম। সো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি অ্যান্সার হবে? না ভাইয়া, হবে না, কারণ এরা তো ফান্ডামেন্টাল পার্টিকেলস বা স্থায়ী কণিকা। অ্যান্সার হবে আমাদের মেসন। এখানে মেসন থাকতে পারতো, গ্লুয়ন থাকতে পারতো, পাইয়ন। সো ওই যে টেকনিকটা তোমাদের শিখিয়েছিলাম যে আমরা মনে রাখবো স্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা, এর বাইরে যাই দেখবো সেটা হচ্ছে কি আমাদের অস্থায়ী কণিকা। সামনে এমসিকিউ যাই। আচ্ছা, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। একটু ভিডিওটা পজ করে তোমরা নিজেরা এটা অ্যান্সারটা দেওয়ার চিন্তা করো যে ভাইয়া ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই হলে কি হয় সেটাকে বলা হয় আইসোবার। ভর একই মানে আইসোবার। সো এটার অ্যান্সার হবে আমাদের সি, আইসোবার। খুবই ইজি এমসিকিউ, কিন্তু ঢাকা বোর্ড 21-এ আসা কোশ্চেন। আচ্ছা, এটা একটু হার্ড হতে পারে তোমাদের কাছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে 22-23 রিসেন্ট ইয়ারগুলোতে আসা কোশ্চেন। আলফা বিটা গামা কণাগুলোর চার্জ কি হবে? সো একটু যদি লিখি, আলফা কি? আলফা কিন্তু আমাদের হিলিয়াম 242+, তাহলে ওর চার্জ হবে কি +2। আর বিটার চার্জ কত মনে আছে? বিটার চার্জ কত হয়? বিটার চার্জ হয় আমাদের -1। আর গামার চার্জ কত হয়? গামার চার্জ হয় 0। তাহলে +2 -1 0, কোনটা মিলে দেখো তো? +2 -1 0, এই যে ডি নাম্বারটা। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা, +2 -1 0। খুবই ইজি কোশ্চেন, বাট অ্যাডমিশনে আসা কোশ্চেন। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? সম ইলেকট্রন বলছে মানে বুঝতে পারছো কোনটা বলছে? সম ইলেকট্রন কথাটা মানে হচ্ছে তোমার আইসো ইলেকট্রন বের করতে বলছে তোমাকে আইসো ইলেকট্রন বের করতে বলছে। সো আইসো ইলেকট্রন আসো বের করি। আচ্ছা, আগে আমাদের বের করতে হবে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ইলেকট্রন কয়টা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ইলেকট্রন কয়টা? কার্বনের আছে 6টা আর অক্সিজেনের আছে 8টা, তাহলে 2টা অক্সিজেন। তাহলে 8 দুগুণে 16, 16 + 6 কত হয়? 16, 17, 17, 18, 19, 20, 21, 22, তাহলে 22টা। আচ্ছা, NO3 NO মাইনাসের দেখি কয়টা? NO মাইনাসের কয়টা দেখো, নাইট্রোজেনের হচ্ছে 7টা, অক্সিজেনের হচ্ছে 8টা, আর সাথে হচ্ছে একটা, এই যে একটা গ্রহণ করছে, তাহলে কত হবে? এখানে 16টা, এটাও হবে না। O3 মাইনাস এর কত দেখো তো? আচ্ছা, 8 × 3 + 3 × 24 আর এক হচ্ছে 25, এটাও হয় নাই। আচ্ছা, N3 মাইনাসটা একটু আগে বের করে চলো। N3 মাইনাসটা কত? 7, এই যে এটা মিলে গেছে, 3 × 7 = 21 আর 1 = 22। সো N3 মাইনাস হবে অ্যান্সার। সো বুঝতে পারছি আমরা জাস্ট এভাবে টোটাল ইলেকট্রনটা কাউন্ট করি। এটা দেখছো ঢাকা ইউনিভার্সিটি 22-23-এ একই বছরে ভর্তি পরীক্ষায় জাস্ট এক লেকচার থেকে 2টা কোশ্চেন আইসা পড়ছে আমাদের। সো বুঝতে পারছি লেকচারটার ইম্পর্টেন্সটা কতটুকু গুরুত্বপূর্ণ। সামনে আগে চলো। নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে? আচ্ছা, এই সমান সংখ্যক ইলেকট্রন, এটা তোমরা নিজেরা ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও যেটার অ্যান্সারটা কত হবে। নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে? তো ওই যে একটু আগে আমরা যে কাজটা করছি, টোটাল ইলেকট্রন কাউন্ট করছি, যে এভাবে তুমি এখন প্রত্যেকটা জোড়ার জন্য ইলেকট্রন কাউন্ট করো। এটা দেখছো, এটা কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আছে সিকে রুয়েটে 22-23-এ আসছে। সো এটা কিন্তু টাইম কনজিউমিং বাট ইজি। সো এটা তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে অ্যান্সার জানিয়ে দাও। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখো, এটা খুবই ভালো একটা কোশ্চেন, ওই সেম সিকে রুয়েটে আসছে আগের বছর। বলা হয়েছে এই দুইটা মৌলের মধ্যে ওয়াই মৌলের শ্রেণী কোনটা হবে? আচ্ছা, ফার্স্টে একটু দেখো দুইটা মৌলের দিকে একটু তাকাই, XAA। আচ্ছা বলো তো এই টাইপের হয় কোথায় নর্মালি? এটা শুধুমাত্র এটা কিন্তু হাইড্রোজেনে হওয়া পসিবল, কারণ শুধুমাত্র হাইড্রোজেনই একমাত্র পরমাণু যার কাছে এরকম হওয়া পসিবল। মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, বা প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সেম, এরকম মৌল পুরো পর্যায় সারণীতে একটাই আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম যে এর মান কত? এর মান হচ্ছে আমাদের 1। তাহলে এর মান যদি 1 হয় তাহলে B - A = 5। এখন দেখো B - A = 5, তাহলে B কত হবে? B হবে 5 + 1 6, অতএব B = 6। তাহলে 6 নম্বর পরমাণু কি? কার্বন। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করো, কার্বন 6, এটা ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? 1s2 2s2 2p2। তাহলে শেষ ইলেকট্রন পিতে গেছে, তাহলে গ্রুপ কত হবে? ওর গ্রুপ কত হবে? তাহলে আমরা বলতে পারি ওর গ্রুপ হবে 4 + 10 = 14। তাহলে ও 14 নম্বর গ্রুপ বা 14 নম্বর গ্রুপের। সো ওর অ্যান্সার হবে সি, 14 নম্বর গ্রুপের অ্যাটম। আচ্ছা, নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ
ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম কোনোটাই না। তেজস্ক্রিয় হচ্ছে কোবাল্ট-16। কোবাল্ট-60 হচ্ছে তেজস্ক্রিয়। মনে রাখবে এটা আমাদের ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ করা হয়। সো ক্যান্সার ট্রিটমেন্টে আমরা কোবাল্ট-60 ইউজ করি। সো এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে একটু। নিচের কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে? সো মনে রাখবা সোডিয়াম এবং গোল্ড এই দুইজনেরই তেজস্ক্রিয় আইসোটোপ আছে। সোডিয়াম এবং গোল্ড এদের তেজস্ক্রিয় আইসোটোপ আছে, বাকিদের নর্মালি মানে কি বলে স্টেবল আইসোটোপ থাকে না, সবারই একটা আনস্টেবল অবস্থায় থাকে। আচ্ছা, নিচের কোনটি আইসো ইলেকট্রন? সো আইসো ইলেকট্রন বের করে দেখো, ফার্স্টেরটা একটু ট্রাই করি। সো 13 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কত হচ্ছে 10, আর এখানে কত হচ্ছে, আচ্ছা 8 আর 2 10, এটা তো প্রথমটাই মিলে গেছে যে আইসো ইলেকট্রন মানে টোটাল ইলেকট্রন সংখ্যা সমান হবে আমাদের। আচ্ছা, এটা একটা রিটেন কোশ্চেন, বলা হয়েছে কি এই মৌলগুলোর মধ্য থেকে আমাদের কি কি বের করতে হবে, আইসোটোপ এবং আইসোবার বের করতে হবে। সো আইসোটোপকে কি আসলে আমরা বের করি একটু। সো এদের মধ্যে আইসোটোপ হওয়ার জন্য কি হতে হয়, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান হতে হয়। প্রোটন সংখ্যা কোনটা, নিচের দিকে থাকে। সো আইসোটোপ একটু দেখো কে কে হওয়া পসিবল আমাদের আইসোটোপ। আচ্ছা, আইসোটোপ হওয়া পসিবল এই যে এই দুইজন, 2 আর 6। সো 2 থেকে আছে কার্বন 612, আর কে আছে আমাদের কার্বন 614। এরা দুইজন কিন্তু আমাদের আইসোটোপ হতে পারে। এর বাইরে কি আর কেউ হতে পারে না? ভাই এর বাইরে আর কেউ হতে পারে না, কারণ বাকি আর কারো এক নাই। এরপরে কি দেখো, আইসোবারের ক্ষেত্রে কি হয়, ভর সংখ্যা সমান, তাহলে উপরের ডিজিট কার সমান সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সো এরকম কি আছে দেখো তো, আইসোবার এই যে এই একটা দেখা যাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে, আর এই একটা। সো আইসোবার হচ্ছে আমাদের তিনজন, একটা কি 40 20 ক্যালসিয়াম, এটা একটা 40 19 পটাশিয়াম, এটা একটা 14 18 আর্গন। সো এই তিনজন হচ্ছে আমাদের আইসোবার। সো রিটার্নটা খুবই ইজি ছিল, আমরা খুবই ইজিভাবে বের করতে পারছি। আচ্ছা, এই যে তোমাদের যে কোশ্চেনটা বলতেছিলাম যে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কোন টাইপের কোশ্চেন আসে, এই টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন আসে। তো প্রথমটা একটু খেয়াল করো, প্রথমটায় বলা হয়েছে এই গ্যাপে কি বসবে। সো বেশি কিছু করব না, আমরা জাস্ট টিপিক্যাল যোগ বিয়োগ করব। সো ফার্স্টে দেখো এখানে কি 8 আর 2 যোগ করলে কত হয়, 10। 8 আর 2 যোগ করলে 10 হয়। তো দেখো এইটার অ্যারো দিয়ে দেই, 8 আর 2 টোটাল করলে কত হয়, 10। সো 10 থেকে 1 চলে গেল, নিচে কত থাকবে, 9। তো ডিজিটটা আগে লিখি, এখানে 9। আর উপরে দেখো 16 আর 4 কত হয়, 16 আর 4 20। 20 থেকে আরও 1 চলে গেল, তাহলে কত হবে, 19। তাহলে 9 নাম্বার পরমাণু কোনটা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। সো এটা হবে কি ফ্লোরিন 919। সো বুঝতে পারছি এটা। সেকেন্ডটা দেখে আসো, সেকেন্ডটা বলা হয়েছে এই জায়গাটা গ্যাপটা দেখছে, এবার গ্যাপটা এই জায়গাটা। সো আমরা তাহলে এবার সেটা কাউন্ট করব। 10 আর 5 কত হয়, মানে সরি 5 আর 2 কত হয়, 7। তাহলে 7 থেকে 6 চলে গেছে অলরেডি, তাহলে থাকবে 1। তাহলে 1 রয়ে গেল এখানে 1। আর উপরে দেখো 10 আর 4 14। সো 10 আর 4 14 হয়, এখানে 12। তাহলে 12 যদি হয় তাহলে এখানে কি হবে, 2 হবে, 13 14। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, বা এটাকে ডিউটেরিয়াম বলা যায়। ওকে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ডিউটেরিয়াম বলতে পারি। ওকে, ডিউটেরিয়াম দিয়ে অ্যাটাকটা করা হয়েছে এখানে। 3 নাম্বারটা একটু দেখে আসো। 3 নাম্বারটা আমাদের কি হলো, 3 নাম্বারটা দেখো এপাশে কি, এবার গ্যাপ কোথায়, গ্যাপ খেয়াল করে, গ্যাপ হচ্ছে এইখানে। তাহলে বাম পাশেটা হিসাব করব, 6 আর 1 কত, 7। তাহলে 7 অলরেডি আছে, তাহলে এখানে কত হবে, নিচে হবে অবশ্যই 0, নিচে অবশ্যই 0 হবে। 0 হওয়া মানে কিন্তু নিউট্রনের দিকে ইঙ্গিত করা। উপরে কত দেখো 12 আর 3 কত, 15। সো 15 থেকে 14 আছে, আর থাকবে কত, 1। সো 0 1 এটা কিন্তু একটা নিউট্রন। সো এখান থেকে একটা নিউট্রন বের হবে। আর লাস্টেরটা বাট নট লিস্ট, এটা দেখি একটু, এটার গ্যাপটা কোথায়, গ্যাপটা হচ্ছে এই জায়গাটায়। তাহলে 7 আর 2 কত, 9। 9 থেকে 1 চলে গেলে থাকে কত, এখানে 8। 8 নাম্বার মানে তো অক্সিজেন, তো 8 মানেই তো অক্সিজেন, আগে লিখে ফেলাইলাম। 14 আর 4 কত হয়, 18। 18 থেকে 1 চলে গেলে কত হয়, 17। তাহলে এটা হচ্ছে 17 8 অক্সিজেন। সো চারটাই কিন্তু আমরা বের করলাম। জাস্ট কীভাবে করছি দেখছো, জাস্ট তুমি যোগ বিয়োগ, নর্মাল যোগ বিয়োগ, মুখে মুখে এগুলো সলভ করে ফেলা যায়, খুবই ইজি কোশ্চেন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলা হয়েছে যে ক্লোরিনের 2টা আইসোটোপ, একটা হচ্ছে ক্লোরিন 35, একটা হচ্ছে ক্লোরিন 37। প্রকৃতিতে ক্লোরিনের আপেক্ষিক পরিমাণ, আচ্ছা আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে, আচ্ছা আর এদের আপেক্ষিক পারমাণবিক ভরও দেওয়া আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে উল্টা। আগের বার আমরা কি করতাম দেখো, শতকরা জানা থাকতো, সেখান থেকে আমরা
এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতাম, আমরা এটাই নির্ণয় করতাম না। বাট এবার করছে কি উল্টা, তোমাকে বইলা দিছে যে এটা হচ্ছে ভর 35, এটার ভর 37, এখন তুমি কোনটা কতটুকু পাওয়া যায় প্রকৃতি সেটা বের করো। সো আমরা অঙ্কটা এভাবে সলভ করতে পারি। দেখো তো আমরা সলভ করতে পারি এরকম, ধরি ক্লোরিন 35 এর প্রাচুর্যতা এক্স, ধরো এটা X%, ওকে। তাহলে ক্লোরিন 37 কত হয় বলো তো? ক্লোরিন 35 যদি এক্স হয়, ক্লোরিন 35 আর 37 মিলিয়ে কি 100 না? তাহলে এটা হবে কি আমার 100 মাইনাস X%, ওকে। এতটুকু বুঝলাম আমরা, জাস্ট ধরাটা। যদি ক্লোরিন 35 এক্স হয় তাহলে ক্লোরিন 37 100 মাইনাস এক্স, তুমি উল্টাটাও ধরতে পারো, তুমি এটাকে এক্স ধরে এটাকে 100 মাইনাস এক্সও ধরতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এটা যদি এরকম হয় তাহলে আমার প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে আমরা কি বলতে পারি বলো তো? প্রশ্ন মতে আমরা বলতে পারি যে ভাইয়া x ইন্টু 35 প্লাস 100 মাইনাস এক্স ইন্টু 37 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 35.5। এখান থেকে আমাদের x কত আসে আমরা একটু বের করে আসো ক্যালকুলেটরে করে, x কত সেটা একটু বের করি। সো এখানে কত আসবে আমাদের 35.5 ইন্টু 100, আর এখানে আমাদের 35x 37x, এখানে মাইনাস 2x, ওকে। ক্যালকুলেশনটা বড় হবে বাট তোমরা করি চলো। সো 35.5 ইন্টু 100, আর নিচে ভাগ যাবে কত দ্বারা? ভাগ যাবে আমাদের 370, ওকে। সো আমাদের এখানে x এর মান কত আসে? আমাদের x এর মান আসবে এখানে 75%, ওকে। সো এখানে মনে রাখবা যে x হবে আমাদের এখানে 75%। সো ক্লোরিন 35 এটা আমি 75% পাবো, আর তাহলে এটা কত আসবে? আরেকটা আমাদের 100 মাইনাস এক্স কত আসবে? এটা আসবে আমাদের 25%। তাহলে ওই যে আগের অঙ্কটা মনে আছে, একটু আগে আমি তোমাদেরকে একটা অঙ্ক বলছিলাম যে ক্লোরিন 35 যেটা সেটা 75% পাওয়া যায়, ক্লোরিন 37 যেটা সেটা আমার কতটুকু পাওয়া যায়? সেটা আমার পাওয়া যায় 25%। ওই জিনিসটাকে একটু উল্টাপাল্টা করে অঙ্কটা আরেকভাবে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এই জিনিসটা এটা তো আমরা পারবো যে অ্যাবান্ডেন্স দেয়া আছে, আইসোটোপিক মাস দেয়া আছে, এখান থেকে বলা আছে গড় পারমাণবিক ভর নির্ণয় করো। জাস্ট কি করব, খুবই ইজিভাবে এটা বের করা যায়। আসো জাস্ট আগেরটা যেটা করছিলাম তার মতোই বের করব, যে আমাদের গড় পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর যেহেতু এএমইউতে দিছে আমরা এএমইউতে নির্ণয় করি, ওকে। এরা যেহেতু এএমইউতে দিছে আমরা এএমইউতে নির্ণয় করি। সো ফার্স্টে কি 90.29, 90.29 ইন্টু কত হবে? 19.99 প্লাস কি প্লাস 0.26 ইন্টু 20.99 প্লাস কি হবে 8.82 ইন্টু 21.99, ওকে। ডিভাইড বাই কত হবে আমাদের 100। সো এখানে এটা অঙ্কটা সলভ করি। তাহলে আমরা ফার্স্টে 90.92 লেখার সময় একটু খেয়াল রাখতে হবে, অনেকগুলো 99 আছে এখানে, ইন্টু কত 19.99। সো আমি একটু তাড়াতাড়ি লিখে ফেলি। সো আমাদের অ্যান্সার কত আসলো? 20.169 AMU। সো গড় পারমাণবিক ভর চলে আসলো আমাদের। সো বুঝতে পারছি এটা যে আমাদের গড় পারমাণবিক ভর কিন্তু এভাবে চলে আসছে। বইয়ের 2-3তে আসা মানে অনেক আগের কোশ্চেন এটা একটা, আজ থেকে 22-23 বছর আগের কোশ্চেন এটা একটা, ওকে। সো দেখো এই অধ্যায় থেকে নর্মালি সিকিউ এরকম আসে না, বাট কি টাইপের জ্ঞান অনুধাবন আসে সেগুলো তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য কিছু জ্ঞান অনুধাবন রাখা আছে এখানে। যে আইসোটোপ কি, আইসোটোন কি, আলফা কণা কি, দেখছো এটা কতবার আসছে বোর্ডে, বোর্ডে কিন্তু অনেকবার আসছে এই কোশ্চেনটা। তো অনুধাবন দেখো এখান থেকে যে একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে রেখা কেন দেখা যায়, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। এই যে এটা দেখো যে এরা একে অপরের আইসোটোন কেন ব্যাখ্যা করো, এরা একে অপরের আইসো ইলেকট্রন কেন ব্যাখ্যা করে, জাস্ট ডিজিটগুলো ক্যালকুলেট করে ব্যাখ্যা করবো আমরা, যেগুলো আমরা অলরেডি আজকে ক্লাসে দেখে আসছি এতক্ষণে। তো আমাদের ফার্স্ট ক্লাসটা এই পর্যন্তই। আমাদের ফার্স্ট লেকচারটা আমরা ট্রাই করছি একদম বেসিক ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে আলোচনা করার। সো নেক্সট ক্লাসগুলোতে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের ধারাবাহিকতায় ডিফারেন্ট টপিকগুলোকে নিয়ে আলোচনা করবো। তো আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে।